যারা সাবজেক্ট বেশি পরীক্ষা দিবেন তাদের কি অবস্থা? তাদের কি মানে কি পজিশন কি মনে হচ্ছে আপনার ওভারঅল বিজনেস ফাইন্যান্স এন্ড আদার সাবজেক্টের? সবাই কি ঠিক মতো আগাচ্ছে নাকি না? মনে হচ্ছে যে এখনো ইয়ে আসে নাই। পরীক্ষা কবে আপনাদের? স্কেডিউল হয়েছে নাকি না? মার্চের 3 তারিখ। 1 মাস সময় আছে। সো আপনাদের এখন তো এটা কনফার্ম হয়েছে যে লিস্ট উই আর গোয়িং টু সিট দোজ সাবজেক্টস, মানে কোন কোন সাবজেক্ট গুলো আপনারা বসতে যাচ্ছেন পরীক্ষা দিতে, এগুলো তো কনফার্ম করছেন নাকি না? রেজিস্ট্রেশন লাস্ট ডেট কবে এক্সামের? এই 30, জানুয়ারি 30। জানুয়ারি 30, তার মানে অলমোস্ট সবাই রেজিস্ট্রেশন ডান, অথবা কালকের মধ্যে করবেন, কালকে পরশু নাকি? সো বিজনেস ফাইন্যান্স এন্ড আদার সাবজেক্টের মধ্যে আপনারা কোনগুলা পরীক্ষা দিচ্ছেন এটা তো কনফার্ম করছেন নাকি না? এখনো যদি কনফার্ম করে না থাকেন, আপনাদের কিন্তু মানে ইমিডিয়েটলি তো করতে হবে। ওইটার থেকে বড় কথা হচ্ছে আপনার কিন্তু ট্র্যাক খুঁজে নিতে হবে এখনই, যে না ঠিক আছে আমি এই সাবজেক্টগুলো পরীক্ষা দিব, সো এই সাবজেক্টের এত% ডান হয়েছে, একটা ম্যাপিং করে নিতে হবে, আদারওয়াইজ ইউ উইল ফল ইন ট্রাবল। কারণ যারা 5টা বা 7টা দিবেন তাদের জন্য স্পেশালি আরো বেশি প্রবলেম। সো যেটা আপনাদের করতে হবে, ওভারঅল লিস্ট 100% কাভারেজ করতে হবে। 100% কাভারেজ বলতে প্রত্যেকটা বইয়ের 100% কন্টেন্ট শেষ করতে হবে। সো আপনি যদি দেখেন যে কোনো একটা বই খুব ভালো করে পড়ে, যত ভালো করে একটা পড়ে যান ওই একটাই পাশ করুন, বিষয়টা এমন না। সি ইজ এ ডিফারেন্ট বল গেম। এখানে আপনাকে লিস্ট 80% প্রিপারেশন নিয়ে এক্সামে যাইতে হবে, অ্যান্ড আপনাকে চিন্তা করতে হবে যে এভরি এক্সাম ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ। Okay, so it's not like that you will attend the exam and you will pass definitely. Obviously, there is a good probability that if you take good preparation, you will pass. But the problem is that professional level এ সব পরীক্ষা যে আপনার মতোই হবে, আপনার প্রিপারেশন অনুযায়ী হবে, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, সো এখানে একটু একটু কেয়ারফুল হতে হবে অ্যাজ ওয়েল এস নাম্বার সিলেকশনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা আমরা কি শুরু করবো অর্গানাইজেশন বিহেভিয়ার? অলমোস্ট 45 হয়েছে, আমরা শুরু করি, কি বলেন আপনারা? স্যার শুরু করি, যারা আছে তারা আস্তে আস্তে যান। আরে শুরু করি নাকি? জি স্যার, শুরু করেন, যারা বাকি আছে তারা আস্তে আস্তে এসে জয়েন করবেন। ওকে, সো আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই জিনিসটা সম্পর্কে অনেকেই আমরা জানি। যারা ধরেন যে অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা কি জানি, জানার থেকে বড় কথা হচ্ছে বুঝি। লাইক আপনারা দেখবেন যে প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজস্ব নর্মস, পলিসিস, ইন্টারনাল পলিসি, প্রসিডিউরস থাকে, এসওপি থাকে। সো কিভাবে একটা অর্গানাইজেশন বিহেভ করবে টু দ্য এমপ্লয়ি, ওই পার্সপেক্টিভে অর্গানাইজেশনাল বিহেভিয়ার্স অর অর্গানাইজেশনাল পলিটিক্স অর অর্গানাইজেশনাল নর্মস, যাই বলি না কেন আমরা, সিমিলার টাইপ অফ থিংস। সো অর্গানাইজেশনাল বিহেভিয়ার ডিসক্রাইব করে ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ বিহেভিয়ার ইন দ্য অর্গানাইজেশন। দ্যাট মিনস হাউ এ পার্সন উইল বিহেভ উইথ আদার্স অ্যান্ড হাউ এ গ্রুপ অফ পার্সন উইল বিহেভ উইথ দ্য আদার্স। দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পিপল কিভাবে রিয়াক্ট করে টু দ্য সিচুয়েশন, টু দ্য আদার পিপল, টু দ্য আদার গ্রুপ, অ্যান্ড গ্রুপ অ্যাজ এ গ্রুপ, মানে যেটাকে যেটাকে নেগেটিভলি আমরা কোরাম বলি, বা যদি পজিটিভলি বলি যে কোন ডিভাইডেশন আছে কিনা কোনো, লাইক অর্গানাইজেশনে দেখা গেছে যে সিও আছে, সিসিও আছে, বা হচ্ছে সিএফও আছে, বা হচ্ছে যে সিইও আছে একজন, আবার ইডি আছে আর একজন। তাই আমরা জানি কিন্তু নর্মালি যে কোনো একটা অর্গানাইজেশন, বা আপনি ফার্মের কথা চিন্তা করেন, দেখবেন যে ফার্মের মধ্যে এক পার্টনারের রেভিনিউ বেশি, এক পার্টনার ইনফ্লুয়েশন বেশি, অনেকদিন আছে ডরমেন্ট পার্টনার বা স্লিপিং পার্টনার, তার লোকজন বেশি। সো দেয়ার আর সাম গ্রুপ ওভার দেয়ার, রাইট? ইয়েস অর নো? প্রত্যেকটা অর্গানাইজেশনেই কিন্তু এটা আছে। But এটা আমরা যেটা বলি, এটাকে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বলি ইন এ গুড টার্মস অর ল্যাঙ্গুয়েজ। আর আদার ওয়েতে যদি বলেন, দিস ইজ কল অর্গানাইজেশনাল পলিটিক্স, is a part of this organizational behavior. So how a individual people as well as a group of people will behave with others is called organizational behavior. So organizational behavior is affected by many variables. ঠিক আছে, সো there are some overt variables, মানে হচ্ছে যেগুলো ওপেনলি দেখা যায়, প্রকাশ্যে দেখা যায়।
বোঝা গেছে কথা? যেটা আমরা দেখলে বুঝি না, ঠিক আছে, এই অর্গানাইজেশনটা এভাবে কাস্টমারের সাথে বিহেভ করে, এই অর্গানাইজেশনটা এইভাবে ইন্ডিভিজুয়ালের সাথে বিহেভ করে, এই অর্গানাইজেশনটা টেকনোলজি এন্ড ইনোভেশন সম্পর্কে তারা প্রোঅ্যাক্টিভ। সো এইটাই বলতেছে, দেয়ার আর সাম ওভার্ট। ওভার্ট মিনস হোয়াট? ওভার্ট মিনস হোয়াট? সো দেয়ার আর সাম ভেরিয়েবলস। ভেরিয়েবলস মিনস প্যারামিটার্স, যেটা থেকে আমরা বুঝি যে না, ঠিক আছে, এই ভেরিয়েবল গুলো ওপেন। ওকে, মানে প্রকাশ্যে দেখা যায়, এক্সপ্লিসিট, সোজা বাংলা কথায় মানে ওপেন। কোনগুলা? একটা হচ্ছে কাস্টমার্স। সো কোন ক্যাটাগরি কাস্টমার্স একটা অর্গানাইজেশন বিহেভ মানে ওন করে, তার একটা একটা অর্গানাইজেশনাল পোর্টফোলিওতে কোন ক্যাটাগরি কাস্টমার্স আছে এটা আমরা দেখলে বুঝি না। যে না, ঠিক আছে, দেখবেন যে সেম জিনিস একটা প্রোডাক্ট, আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি প্রোডাক্টের কথা যদি বলেন, ওই ইন্ডাস্ট্রি প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল আপনি ইউনিলিভারের কথা বলেন, এখন যেই কাস্টমাররা ইউনিলিভার প্রোডাক্ট ইউজ করে, তারা তো অবশ্যই লোকাল কোনো একটা কোম্পানির প্রোডাক্ট ইউজ করবে না। সো ইউনিলিভারের কাস্টমার দেখলে বোঝা যায় না, ঠিক আছে, এটা ভালো কোম্পানির কাস্টমার, ঠিক আছে, বা হাই কোয়ালিটির কাস্টমার, আইদার প্রোডাক্ট ভালো আর কাস্টমারটা হাই গ্রেডের আছে। সো আমরা কাস্টমার দেখে অনেক সময় বুঝতে পারি যে না, ঠিক আছে, এই এই অর্গানাইজেশনটা অনেক ভালো, কারণ এখানে হাই হাই কোয়ালিটির লোকজন, হাই টপ ক্লাস পিপল এই প্রোডাক্টটা বাই করতে চায়, এই কোম্পানির প্রোডাক্টটা বাই করতে চায়। অর্গানাইজেশনাল গোলস। সো অর্গানাইজেশনাল গোলস দিয়ে বোঝা যায় আসলে বেসিক্যালি আপনি কোন ডাইরেকশনে যেতে চান। মানে এক্সপ্লিসিটলি এটা সবাই দেখতে পাচ্ছে যে না, একটা অর্গানাইজেশন কতটা সোশ্যালি এন্ড মোরালি কারেক্ট, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। দেন টেকনোলজি। টেকনোলজি, ফিজিক্যাল ফেসিলিটিস। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা কোম্পানি কতটা ইনোভেশন ফ্রেন্ডলি, কতটা টেক ফ্রেন্ডলি, এটার উপর ডিফাইন করে একটা অর্গানাইজেশন কিভাবে বিহেভ করতেছে সেটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি। দেখবেন যে অনেক কোম্পানি মানদাতা আমলে সফটওয়্যার ইউজ করতেছে, অনেকে আছে ম্যানুয়ালি অ্যাকাউন্টিং মেনটেন করে, আর অনেকে আছে ইআরপি মেনটেন করে, ইআরপি এনভায়রনমেন্টে চলে। সো টেকনোলজি আর ইনোভেশন ইজ দ্য অ্যানাদার নর্মস, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে একটা অর্গানাইজেশন কিভাবে বিহেভ করে। অর্গানাইজেশনাল ডিজাইন, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, ঠিক আছে। সো ওভার্ট 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 কম্পিটেন্স অ্যান্ড স্কিলস, আমরা এক্সপ্লিসিটলি কিছু কম্পিটেন্স দেখতে পাই যে না, ঠিক আছে, এই অর্গানাইজেশনের এমপ্লয়িরা এত ভালো, ঠিক আছে, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড থাকে। সে ফর এক্সাম্পল আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, আপনি একটা একটা মাল্টি ন্যাশনালে কাজ করছেন, সেম ইন্ডাস্ট্রিতে একটা লোকাল কোম্পানি আছে। সো মাল্টি ন্যাশনাল থেকে যে কাজ করে গেছে সে লিস্ট এসওপি পলিসিস এগুলো খুব ভালো জানে, লাইক। সো এইটা কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ারের পার্ট, যে আপনি দেখতেছেন যে না, ঠিক আছে, একটা একটা সেম উইদিন দ্য সেম ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিটা মাল্টি ন্যাশনাল, বা যে কোম্পানিটা ধরেন যে সুপার ন্যাশনাল অর অর ফরেন কোম্পানি, নো ম্যাটার, তাদের কিন্তু পলিসি প্রসিডিউরস বা আদার থিং ডিফারেন্স আছে, বাট ডিফারেন্সটা কিন্তু ভিজিবল হয় থ্রু দেয়ার অ্যাকশন। আমরা যে বলি না যে না, একটা লোকাল কোম্পানি আর মাল্টি ন্যাশনাল কোম্পানি, পার্থক্যটা কি? পার্থক্যটা কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ার্স, how they maintain the policies, how they care about their employees, how they care about their customers, how they care about the skills of the employee. Those are very important thing. Okay, and rules and regulations. Obviously, rules and regulations are the another indicators of organizational behaviors. Then come to the covered variables. So there are some covered variables also. Okay, so covered variables এর মধ্যে কি আছে? কাভার্ড ভেরিয়েবলস এর মধ্যে এক নম্বরই আছে অ্যাটিটিউড। আপনি অ্যাটিটিউড কি মানুষের সাথে কথা না বলে বুঝবেন? এক্সপ্লিসিটলি বোঝা যাচ্ছে? যাচ্ছে না। প্যাটার্নস অফ কমিউনিকেশন, সে কিভাবে কমিউনিকেশন করতে যায়, আপনি কমিউনিকেট করলে না বুঝবেন। সো কি কোন ধাঁচে কথা বলে, কতটা ফর্মাল, কতটা ইনফর্মাল, বা কতটা সেমি ফর্মাল, এই জিনিসগুলো কিন্তু প্যাটার্নস অফ কমিউনিকেশন আপনি কিন্তু কভার, দ্যাট মিনস আপনাকে করতে হবে, তার সাথে ইন্টারাকশন না করলে আপনি জানবেন না যে হাউ ফ্রেন্ডলি দে আর ইন কমিউনিকেশন, হাউ ইফেক্টিভ দে আর ইন কমিউনিকেশন, হাউ কাস্টমার ফ্রেন্ডলি দে আর। ওকে, সো ইনফর্মাল টিম প্রসেস। সো ইনফর্মাল টিম প্রসেস মিনস টিমের মধ্যে আপনার ইনফর্মালিটি কতটুকু আছে, সো কতটা ফ্রেন্ডলি, কতটা তারা একজন আর একজনের সাথে ইন্টারেক্ট করতে পারতেছে, টিমের মধ্যে কোনো ভেরিয়ার নাই, ঠিক আছে, হাই পারফর্মিং টপ পারফর্মিং নাই, সবাই একসাথে কাজ করে। সো ইনফর্মাল টিম প্রসেস, দ্যাট মিনস হাউ হাউ দে আর ম্যানেজিং দ্য টিম ম্যানেজমেন্ট। Personalities. So everyone has different personalities. Either you have any interaction with him or her, you cannot understand his personalities or his personal traits. So to understand the personal traits of the others, you need to talk with them, you need to interact with them. Then conflicts political behavior. So political behavior, that means হচ্ছে conflicts political behavior, এটা একটু, এটা কেমন জিনিস, এটা হচ্ছে যে
ধরেন যে কোনো একটা সিচুয়েশন এক এক কোম্পানি এক এক ভাবে হ্যান্ডেল করে। ওকে, ধরেন যে সে ফর এক্সাম্পল গার্মেন্টস এর লেবার আনরেস্ট, ওকে, ট্রেড ইউনিয়ন আনরেস্ট। সো দেখবেন যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর প্রসেস অন্যরকম, একটা লোকাল কোম্পানি, কোন এমপি মন্ত্রীর কোম্পানির প্রসেস আরেক রকম। লাইক লোকাল কোম্পানি, এমপি মন্ত্রী কোম্পানি, ওগুলো পিড়ায় খেদাই দিবে ছাত্রলীগ আওয়ামী লীগ দিয়া। আর যদি এটা এমএনসি হয়, প্রপার পলিসি ফলো করে, তাহলে তাদের ট্রেড ইউনিয়ন যারা লিডার আছে তাদের সাথে বসবে, তাদের সাথে ইন্টারাকশন করবে। যদি দরকার হয় তাদের সাথে তাদের তাদের মানে ইয়েগুলো নিবে, তাদের ডিমান্ড গুলো নিবে, যৌক্তিক হলে অবশ্যই সেটা ফুলফিল করা ট্রাই করবে। সো বেসিক্যালি কিন্তু এক একজন এক এক ভাবে কনফ্লিক্ট রিজলিউশন করে। ঠিক আছে। সো কনফ্লিক্ট রেজলিউশনের ধরনও ডিফারেন্ট হতে পারে। সো অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এটা সিগনিফিকেন্টলি ভেরি করে। So how you resolve the problem, how you resolve resolve any kind of hiccup in your operation or in your business. So conflicts political behavior, that means হচ্ছে এক একজন এক এক সিচুয়েশনে এক এক ভাবে রিয়েক্ট করে। ওকে, সো এটা কিন্তু কনফ্লিক্টস এন্ড পলিটিক্যাল বিহেভিয়ার। ওকে, কনফ্লিক্টস এন্ড পলিটিক্যাল বিহেভিয়ার আলাদা জিনিস। কনফ্লিক্টস তো একটা তো সিম্পলি বুঝতে পারতেছে, এনি কাইন্ড অফ কনফ্লিক্টস। আপনি কনফ্লিক্টসে না পড়লে কি, তার সাথে যদি কনফ্লিক্ট না যায় আপনি বুঝবেন না। সেম জিনিস পলিটিক্যাল বিহেভিয়ার। সো পলিটিক্যাল বিহেভিয়ার মিনস হচ্ছে যে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে উইদিন দ্য অর্গানাইজেশন কিভাবে বিহেভ করতেছে, এমপ্লয়িরা কিভাবে বিহেভ করতেছে। সো পলিটিক্যাল বিহেভিয়ার অ্যাগেন, পলিটিক্স কথাটাই আসছে হচ্ছে আপনার ইন্টারেকশন উইথ দ্য পিপল উইথ ডিফারেন্ট সিচুয়েশন। সো পলিটিক্যাল বিহেভিয়ার ফর অর্গানাইজেশন টু অর্গানাইজেশন মাস্ট ভ্যারি, বিকজ যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে এক এক সিচুয়েশনে এক এক ভাবে একটা অর্গানাইজেশন বিহেভ করে। লাইক একটা এমএনসির ক্ষেত্রে এক ধরনের পলিসি প্রসিডিউর, আবার একটা লোকাল কোম্পানির ক্ষেত্রে এক ধরনের প্রসিডিউর, আবার দেখা গেছে স্মল কোম্পানির ক্ষেত্রে এক ধরনের প্রসিডিউর। সো আলটিমেটলি কিন্তু এক একজন এক এক ভাবে বিহেভ করতেছে টু দা সিচুয়েশন অ্যান্ড টু দা ডিফারেন্ট ইউনিক স্ট্যান্ড অফ দা অর্গানাইজেশন। এন্ড ফাইনাল থিং হচ্ছে আন্ডারলাইং কম্পিটেন্স এন্ড স্কিলস। আন্ডারলাইং বলতে বোঝাচ্ছে একটা, কিন্তু দেখেন উপরে কিন্তু বলে আসছে আমরা ওভার কম্পিটেন্স এন্ড স্কিলস, আর এখানে বলতেছে আন্ডারলাইং কম্পিটেন্স এন্ড স্কিল। দুইটার পার্থক্য কি? কে বলতে পারবেন যে এই দুটার মধ্যে পার্থক্য কি, কোর পার্থক্যটা কি? একটা বলতেছে ওভার কম্পিটেন্স এন্ড স্কিলস, সরি, আরেকটা বলতেছে আন্ডারলাইং কম্পিটেন্স এন্ড স্কিলস। সো হোয়াট ইজ আন্ডারলাইং কম্পিটেন্স এন্ড স্কিলস? কে বলবেন? সো আন্ডারলাইং কম্পিটেন্সি ইন স্কিলস হচ্ছে আপনার একটা তো হচ্ছে ভিজিবল, যে না ঠিক আছে এই কোম্পানির লোকজন এইভাবে কাজ করে, আপনি সার্ভিস নিছেন জানেন। অথবা হইতে পারে যে তাদের জেস্টার পোস্টার দেখে বুঝতেছেন, অথবা হইতে পারে ভিজিবিলিটিতে আপনারা কি এটা বুঝতে পারতেছেন ফ্রম দা আউটসাইড যে তার কম্পিটেন্সি ভালো। আন্ডারলাইং কম্পিটেন্সিটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত তার সাথে ইন্টারেক্ট করবেন, তার কোনো সার্ভিস নেবেন, বা তার কম্পিটিশন স্কিল বোঝার জন্য আপনার তার সাথে কি কানেকশন আসতে হবে। সো কভারটার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি বাইরে থেকে বুঝবেন না আনটিল আনলেস ইউ হ্যাভ ইন্টারাকশন উইথ হিম অর হার, অর আপনি ওই প্রসেস থেকে বুঝতেছেন, অর ওই যদি সার্ভিস হয় তার কাছ থেকে সার্ভিস নিছেন ডাইরেক্টলি। সো আন্ডারলাইং বলতে বোঝাচ্ছে যেটার সাথে আপনার কানেক্টিভিটি আছে, বাট আপনাকে ইউ হ্যাভ টু ইন্টারেক্ট উইথ হিম অর হার টু আন্ডারস্ট্যান্ড হিজ অর হার কম্পিটেন্সি এন্ড স্কিলস ইন এ পার্টিকুলার এরিয়া। আর ওভারটা হচ্ছে আপনি ভিজিবলি দেখতেছেন না ঠিক আছে এর গেট আপ গোটাপ ভালো আছে। ধরেন যে এখন XYZ একটা ওয়েবসাইট অনলাইন সেবা দেয়, আরেকটা আরেকটা এবিসি ওয়েবসাইট। সো XYZ এর লোকজন দেখবেন পিছনে ব্র্যান্ডিং ফ্র্যান্ডিং করে একই টি শার্ট পরে একটা ইয়ে টিয়ে করতেছে, ঠিক আছে, হ্যামলেট ট্যামলেট পরে বুঝতে টেক কেয়ার করতেছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে যে কোনো একটা এবিসি কোম্পানি। সো তার দেখলে বুঝতে পারতেছেন যে না ঠিক আছে এটা কোন কোম্পানি, ওটা কোন কোম্পানি, সেম ক্যাটাগরি সার্ভিসে। সো কিছু আছে যে আপনি ভিজিবিলিটি দিয়ে বুঝতেছেন তার স্কিল এন্ড কম্পিটেন্সি, আবার কিছু আছে যে না ডাইরেক্টলি ইন্টারেকশন করে বুঝতে পারতেছেন। দেখেন যে আরেকটা আছে সেম এক্সাম্পল, অনেকে XYZ খুব লগো টগো গেঞ্জি টেঞ্জি পরে ব্র্যান্ডিং করে কাজ করতেছে। আরেকটা টিম আছে যারা খুব ভালো কাজ করে, বাট আপনার তার কোনো কি নাই, লগো টগো নাই, গেঞ্জি টেঞ্জি নাই, ঠিক আছে, সার্ভিসিং খুব ভালো, এসি সার্ভিসিং বলেন, ফ্রিজ সার্ভিসিং বলেন, এনি কাইন্ড সার্ভিসিং ভালো। বাট আপনার তার ওই সার্ভিসটা বুঝতে গেলে আপনাকে কিন্তু তার কাছে সার্ভিস নিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ালিটি অফ হিজ অর হার সার্ভিস। বোঝা গেছে কথা? ওকে, সো নেক্সট হচ্ছে ইট ক্যান বি হেল্পফুল টু সি অ্যান অর্গানাইজেশন ইন টার্মস অফ ওয়ান অর মোর
মর্গানস মেটাফোর্স, মেটাফোর্স সম্পর্কে আমরা জানি, হোয়াট ডাজ দিস মিন মেটাফোর? কেউ কি জানি? জানলে কুইকলি বলবেন যে হ্যাঁ জানেন। স্যার, রূপক একটা বুঝাইছে, মেটাফোর, রূপক। রূপক, ভেরি গুড। এটা মোটামুটি একটু ক্লোজ, আপনারটাও হয়েছে বাট এটা মোর ক্লোজ। মর্গানস মেটাফোর বলতে বোঝাচ্ছে, মেটাফোর বলতে এক এক ধরনের রূপ। ঠিক আছে, একটা অর্গানাইজেশনকে আমরা যদি বাইরে থেকে দেখি, এক একজন এক এক ভাবে দেখে। ঠিক আছে, একজন মনে করে যে মেশিন, কারণ মেশিনে কি, মেশিনে প্রসেসিং হয়, ইনপুট হয়, আউটপুট হয়। আবার মনে করতেছে যে অর্গানিজম। ঠিক আছে, সো অর্গানাইজ করে, একটা অর্গানাইজেশন হইতে গেলে আগে হচ্ছে অর্গানিজম হইতে হবে। দ্যাট মিনস পিপল অর্গানাইজড ওয়েতে কাজ করবে। আবার অনেকে বলে যে না, একটা ব্রেনের মতো কাজ করে কি অর্গানাইজেশনই, সেম থিং। এক একজন এক এক পার্সপেক্টিভে চিন্তা করতেছে যে না ঠিক আছে, অর্গানাইজেশন ইজ এ থিঙ্ক ট্যাঙ্ক ফর এনি এনি পার্টিকুলার জব। দেন হচ্ছে কালচার, অনেকে মনে করতেছে না ঠিক আছে, অর্গানাইজেশন ইজ এ কালচার। সো আমার কাছে মনে হচ্ছে যে না, আমি এটা কালচার হিসেবে ডিফাইন করতেছি। আবার অনেকে পলিটিক্যাল সিস্টেম হিসেবে ডিফাইন করতেছে, লাইক এটা পলিটিক্যাল সিস্টেম, যে পলিটিক্স যেভাবে সলিউশন হয়, এবং অর্গানাইজেশন দেখবেন যে এভরিথিং গোজ বাই লাইক পলিটিক্স। সো এ সাইকিক প্রিজন, দেখেন যে এ সাইকিক প্রিজন, অনেকে বলতেছে যে না ঠিক আছে, এটা একটা কি মেন্টাল প্রিজন। সো মেন্টাল প্রিজন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা মেন্টাল পেশেন্টের প্রিজনের মতো। সো তার কাছে মনে হচ্ছে না ঠিক আছে, ওই তার প্রিজনের মধ্যে একটা 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 নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশনস এন্ড পলিসির মধ্যে দিয়ে যাইতে হয়, এভরিথিং মাস্ট বি গোন দেয়ার। সো মেন্টাল প্রিজন বলতে ওই অংশে বোঝাচ্ছে যে না ঠিক আছে, এভরিথিং অফ এন অর্গানাইজেশন মাস্ট বি ফলোড লাইক এ প্রিজন অ্যাক্টিভিটিস। Then flux and transformation, that means হচ্ছে organization is a place of transformation. Again, this is the similar kind of thing of the machine. ঠিক আছে, যেখানে আপনাকে অবশ্যই ইনপুট দিতে হবে কোনো কিছু, দেন ওই ইনপুট ট্রান্সফর্ম করবে টু দ্য প্রসেসিং অ্যান্ড অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ডমিনেশন। অর্গানাইজেশনটা অনেকের কাছে মনে হয় ডমিনেশন, কেন? যে মানুষ ইন্ডিভিজুয়ালি যেটা করে একটা অর্গানাইজেশন দিয়ে অ্যাজ এ কালেকটিভ এফোর্টস অর টিম আরো ভালো করতে পারে। কথা বোঝা গেছে? সো অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ডমিনেশন বলতে বোঝাচ্ছে যে অর্গানাইজেশন ইজ এন ইনস্ট্রুমেন্ট অফ ডমিনেশন, যেটা দিয়ে একটা পার্টিকুলার গ্রুপ একসাথে হয়ে কোনো একটা বিজনেসকে ডমিনেট করতে পারে। ঠিক আছে, মনোপলি বলি বা হোয়াট এভার উই কল। সো এটা কিন্তু হয়, যেখানে দেখবেন যে অনেক কোম্পানি জয়েন্ট ভেঞ্চার করে, প্লেয়ার আছে তাকে আউট করে দেয়। সো এটা থিঙ্কিংটাও রাইট, যে an organization may act as an instrument of domination. So important models of human behavior basically tailors scientific management theory. সো there are different type of theory. আমরা যেটা যেটা জানি যে সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি আমরা একদম 19 থেকে পড়ে আসছি, এন্ড ম্যাকগ্রেগরস এক্স ওয়ে পড়ে আসছি। এটা নতুন কিছু না, জাস্ট আমরা হাইলাইটসটা দেখবো, একটু এখানে বেশি সময় দিব না। দেন হচ্ছে আপনার এখানে দুটা জিনিস, একটা হচ্ছে এক্স ওয়াই থিওরি, তো আমরা জানি একটা ভালো একটা খারাপ। সাম পিপলস আর ভেরি 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 মোটিভেটেড, সাম পিপল আর ভেরি রিল্যাক্টেন্ট টু ওয়ার্ক, সাম পিপল আর মোর ক্লোজ টু দ্য ওয়ার্ক, প্রোঅ্যাক্টিভ টু দ্য ওয়ার্ক। সো আমরা দেখবো নেক্সট স্লাইড গুলোতে। দেন মাসলোর থিওরিতে আমরা পড়ে আসছি একদম বাধ্যতামূলক থেকে ঠিক আছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আত্মোপলব্ধি থেকে শুরু করে বেসিক নিড থেকে একটা হায়ারার্কি থাকে। সো লেটস সি, এইটা অলরেডি ডিসকাস হয়েছে, যেটা হচ্ছে যে দুইটা জিনিসের কথা বলতে, সাবমার্স আইসবার্গ যেটা বলতেছে, একটা হচ্ছে যে ওপেন, যেটা বললাম, ওভার, একটা হচ্ছে কভার্ড। কাভার্ড কোনগুলা? এগুলা সাবমার্স, যেটা পানির নিচে আছে। ঠিক আছে, এখনো ব্রেক হয় নাই, উপরের গুলা ওভার দেখা যাচ্ছে। সো এইখানে যে ফর্মাল গোলস, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, টেকনোলজি, এটা আমরা কিন্তু ভিজিবল করতে পারতেছি। আইসবার্গের উপরের অংশটা আমরা যেমন দেখি না, যে বরফ উপরে জমাট বেঁধে আছে, নিচে কি আছে সেটা ভাঙলে বোঝা যাবে যে কতটুকু বরফ, কতটুকু মানে থিকনেস, কতটুকু নিচে কি আছে। সো এই জিনিসগুলো হচ্ছে সাবমার্সড। যেটা সাবমার্সড, এটার জন্য আপনাকে উপরেরটা ব্রেক করে আসতে হবে, ব্রেক করে এসে আপনাকে ইন্টারেক্ট করতে হবে। সো ওপরেরটা যেটা, অল আর দা ওভার ভেরিয়েবলস অ্যান্ড ডাউন দা লেয়ার অল কাভার্ড ভেরিয়েবলস। যেটা নিয়ে কথা বলছি, কাভার্ড ভেরিয়েবলস যাইতে গেলে অবভিয়াসলি আপনাকে ইন্টারেক্ট করতে হবে, এগুলা বেদ করে এখানে আসতে হবে। দ্যাটস দ্য থিং। সো সাম আর ওভার থিং, সাম আর কভার থিং। সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? সেম থিং, এটা জাস্ট ডায়াগ্রামাল ডেসক্রিপশন। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে আইসবার্গ, অর্গানাইজেশন আইসবার্গ নিয়ে? ও স্যার। ওকে, আচ্ছা, এবার আসেন টেইলরস মডেল অফ হিউম্যান বিহেভিয়ার। সো টেইলরস মডেলে যেটা বলতেছে, টেইলরস তো বেসিক্যালি আমরা জানি হি ইজ দ্য ফাদার অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। ওকে, সো টেইলর মেড থ্রি বেসিক অ্যাজাম্পশনস অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার এট ওয়ার্ক। দেখেন কি বলতেছে,
টেইলর তিনটা আপনার পরীক্ষা কিন্তু আসতে পারে যে না, টেইলর যে হিউম্যান মানে বেসিক অ্যাজাম্পশন করছে রিগার্ডিং হিউম্যান বিহেভিয়ার, কোন তিনটা আছে, একটা দেখবেন যে অ্যাবসেন্ট দিয়ে দিল। সো ভেরি সিম্পল থিং, বাট আপনার কিন্তু একবার লিস্ট মাথায় নিতে পারলে সামারি আকারে এটাই এনাফ। বাট বারবার কিন্তু এক জিনিস পড়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একবার শেষ করে নাও। সো কি তিনটা বেসিক অ্যাজাম্পশন? একটা বলতেছে পিপল আর রেশনাল, ইকোনমিক অ্যানিমালস। দ্যাট মিনস মানুষ রেশনাল, রেশনাল, concerned with maximizing their economic gain. So people will all obviously, as a human being, no one wants to lose. Okay, no one wants to lose because everyone wants to win. এটাই বলতেছে people are rational and they will behave rationally. ঠিক আছে, রেশনালি বি কি, সবাই চাইবে কি ম্যাক্সিমাইজিং দেয়ার ইকোনমিক বেনিফিট বা ইকোনমিক গেইন, হোয়াট এভার ইউ সে। তো সবাই রেশনাল, সবাই ইকোনমিক বাড়াইতে চায়, মানে গেইন বাড়াইতে চায়, ইকোনমিক বেনিফিট বা ইকোনমিক গেইনস বা প্রফিট বাড়াইতে চায়। এটা একটা জিনিস। সেকেন্ড যেটা হচ্ছে পিপল রেসপন্ড অ্যাজ এ ইন্ডিভিজুয়ালস নট গ্রুপস। এটার এটার ক্রিটিসিজম থাকতে পারে, ঠিক আছে, এটার ক্রিটিসিজম থাকতে পারে, বাট দিস ইজ দ্য ওয়ে হাউ মিস্টার টেইলর ইজ থিঙ্কিং। ওকে, the people respond as individuals। এটা কেন বলতেছে? আপনি দেখবেন যে একটা গ্রুপ হইতে গেলে আগে কিন্তু ইন্ডিভিজুয়াল লাগে, লাগে কি লাগে না? সো এনি কাইন্ড অফ গ্রুপ কিভাবে বিহেভ করবে সেটা ডিপেন্ড করতেছে ওই গ্রুপে কেমন ইন্ডিভিজুয়ালস আছে, তাদের থিঙ্কিংটা কি। আগে কিন্তু ইন্ডিভিজুয়াল রিলেট করা শুরু করবে, তারপরে অ্যাজ এ গ্রুপ হবে। কারণ সেম পিপল একইভাবে চিন্তা করতেছে, যারা ওই ইন্ডিভিজুয়াল গুলো একটা গ্রুপ হবে। সো সেই পার্সপেক্টিভে পিপল রেসপন্ড অ্যাজ ইন্ডিভিজুয়াল ফার্স্ট, দেন দে ফর্ম গ্রুপস অ্যান্ড ইন্টারাক্ট অ্যাজ এ গ্রুপ। কথা বোঝা গেছে কথা নাকি না? পিপল রেসপন্ড এজ ইন্ডিভিজুয়াল, এটা ভেরি বেসিক থিং, যে একটা মানুষ ইন্ডিভিজুয়ালি বিহেভ করবে, এন্ড ইন্ডিভিজুয়ালি যারা সিমিলার কাইন্ড অফ থিঙ্কিং নিয়ে চলে তারা আবার কি গ্রুপ হবে, এন্ড ওই গ্রুপ আবার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গ্রুপ আবার কি করবে, ইন্টারেক্ট করবে। সো পিপল রেসপন্ড এজ ইন্ডিভিজুয়ালস ইজ ভেরি কমন থিং, যেটা হচ্ছে যে আগে হচ্ছে ইন্ডিভিজুয়াল বিহেভ করবে, দেন হচ্ছে গ্রুপ। people can be treated in standardized fashion like machine। সো পিপলকে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ মেশিনের মতো চিন্তা করতে পারি। জেনারেলি ওই যে রেশনাল হবে, ঠিক আছে, মানুষ আগে কোনো একটা জিনিস রিসিভ করবে, দেন এটা মেশিনের মতো এটা একটু প্রসেস করে দেন আউটপুট দিবে। সো লাস্টের যে দুইটা থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সায়েন্টিফিক কথা বলতে গেলে বোঝা যায় মানুষজন রেশনাল, দে দে জাস্ট ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দেয়ার বেনিফিটস। সেকেন্ড যেটা হচ্ছে পিপল রেসপন্ড অ্যাজ ইন্ডিভিজুয়ালস, এটা ইম্পর্টেন্ট, যে সাইন্টিফিক ম্যানেজমেন্টে পিপল রেসপন্ড এজ ইন্ডিভিজুয়ালস, পিপল আর রেশনাল, এন্ড লাস্ট থিং ইজ দ্যাট পিপল লাইক মেশিন। সিম্পল। সো মেশিন, মেশিন ইন্ডিভিজুয়াল এন্ড রেশনাল, রেশনাল ইন্ডিভিজুয়াল এন্ড মেশিন, দ্যাটস ইট। তিনটা পয়েন্ট আপনি নোট করে নিলে আজীবন, আর এটা কিছু নাই, এটাতে কিছু নাই। পিপল আর রেশনাল, পিপল বিহেভ এজ ইন্ডিভিজুয়ালস, অ্যাজ ওয়েল এজ লাস্ট থিং হচ্ছে পিপল বিহেভ লাইক মেশিন। সো টেইলরস কনক্লুশন ওয়্যার অ্যাজ ফলোস। সো মেইন মোটিভেটর, মানুষের মেইন মোটিভেটর কিন্তু হিউজ ওয়েজেস। পরীক্ষা আসতে পারে যে আপনার টেইলর কনক্লুশনে কোন জিনিসগুলা প্রেজেন্ট বা অ্যাবসেন্স। সো main motivator of main motivator for the people is high wages। So who does this say, who does this say? So এটা এই ধরনের কোশ্চেন আসতে পারে। সো মেইন মোটিভেটর মানুষের জন্য অবভিয়াসলি হাই ওয়েজেস টু সাম এক্সটেন্ট বা এট সার্টেন লেভেল। এটা টেলর বলতেছে যে মানুষকে যত টাকা দিবেন আপনার ওটাই মেইন মোটিভেটর হয়ে কাজ করবে, পরে অন্যগুলা পরে। দেন হচ্ছে ম্যানেজার্স জব, always everyone wants to do the manager jobs, no one wants to do the clerical jobs like casual jobs। তো টেল ওয়ার্কার্স হোয়াট টু ডু, অনেকেই চায় কি হোয়াট টু ডু সেটা বলতে মানুষকে, বাট নোবডি জেনারেলি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক। এটা জেনারেল থিঙ্কিং, ঠিক আছে, ওনার চিন্তাধারাটা কিন্তু রাইট, যে অনেক সবাই চায় কি ম্যানেজার হইতে, সবাই চায় জাস্ট টু গিভ ইন্টারাকশন ইনস্ট্রাকশনস টু দ্য পিপল সো দ্যাট দে উইল এক্সিকিউট। সবাই হচ্ছে কি, মেইনলি হচ্ছে সবাই ম্যানেজারের রোল প্লে করতে চায়, কেউ ডোয়ার না, মানে রিয়েল সেন্সে যেটা বলতেছে সবাই চায় যে না কারোর দিয়ে কাজটা করাইতে। সো এটাকে সোশ্যাল লফিং ও বলে। সো এটা ম্যানেজমেন্টের ভাষায় যেটা বলে যে ম্যানেজার জব মিন্স হচ্ছে এভরিওয়ান জব ইজ নোবডির জব। সো আপনি একটা টিমে যখন দেখবেন যে সবাই কিন্তু ম্যানেজার হতে পারবে না, ম্যানেজার একজন বা দুইজন হবে, তারা ম্যানেজ করবে, বাট মানুষের ইন্টেনশনের কথা বলতেছে, সে এভরিওয়ান ওয়ান্টস টু বি এ ম্যানেজার। দেন ওয়ার্কার জব, ডু হোয়াট দে আর টোল্ড এন্ড গেট পেড। সো ম্যানেজার জবের মেইন থিং হচ্ছে হোয়াট টু ডু, আপনি বলবেন মানুষকে, আর ওয়ার্কার জব তো বেসিক্যালি দে উইল ডু দেয়ার ওন ওয়ার্ক এন্ড দে উইল গেট পেড।
আচ্ছা, এইটা হচ্ছে ম্যাকগ্রেগার্স দুইটা থিওরি, এক্স এন্ড ওয়াই থিওরি। এক্স থিওরিতে যেটা বলতে যাচ্ছি, মানুষজন খুব কি হয়, ডিসলাইক করে, ঠিক আছে, মানে অ্যাভয়েড ইট হোয়ার পসিবল, মানুষজন কাজ অপছন্দ করে এবং যেখানে দেখবেন সুযোগ পায় এখানে ফাঁকি দেয়। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস ল্যাক অ্যাম্বিশন, ওইখানে ওই ধরনের ওই গ্রুপ অফ পিপলরা কি অ্যাম্বিশন নাই, ডিসলাইক রেসপন্সিবিলিটি এন্ড প্রিফার টু বি লিড। এটা দেখেন, ডিসলাইক রেসপন্সিবিলিটি এন্ড প্রিফার টু বি লিড, ঠিক আছে, তারা হচ্ছে প্রিফার টু লেট দ্যাট মিন প্রিফার টু বি লেট, দ্যাট মিনস হচ্ছে ওই ধরনের পিপল লিডারশিপ রোল নাই, ঠিক আছে। টু বি লেট দ্যাট মিনস দে উইল বি লিডেড বাই সামওয়ান এলস, এন্ড দে রেসপন্সিবিলিটি নিতে চায় না তারা। দেখছেন, আনএম্বিশিয়াস পিপল ডিসলাইক রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল এজ দে জাস্ট ওয়ান্ট টু বি লেড বাই দ্য আদার্স, নট টু ওয়ার্ক এজ এ লিডার। এ সিস্টেম অফ কোয়ারশন, দ্যাট মিনস বাধ্য করে মানুষকে, কন্ট্রোল পানিশমেন্ট ইজ নিডেড টু অ্যাচিভ দ্য বিজনেস। এই ধরনের লোকজনরে মাইরা পিটাইয়া যত পারেন, ফিজিক্যাল বুলিং বলেন বা যা হোয়াট এভার, মানে হচ্ছে মাসেল বা ইয়ে করে তাদেরকে কাজ করাইতে হয়, ফোর্স করে কাজ করাইতে হয়, সোজা কথা হলো এটা, ঠিক আছে, ফোর্স করে কাজ করাইতে হয়। অ্যাবভ অল দ্য ইন্ডিভিজুয়ালস কি ডিজায়ার সিকিউরিটি, তারা জব সিকিউরিটি চায়, আর কিছু চায় না। এই ধরনের কাজ করে না, তাদের মেইন অবজেক্টিভ তো আছে না, চাকরি টিকতে পারলেই হয়েছে, আর কিছু লাগবে না। দেন ওয়াই বলতেছে যে ফিজিক্যাল এন্ড মেন্টাল এফোর্ট ইন ওয়ার্ক ইজ অ্যাজ ন্যাচারাল অ্যাজ রেস্ট অর প্লে। দ্যাট মিনস হচ্ছে ফিজিক্যাল এন্ড মেন্টাল এফোর্ট দেয় তারা, দ্যাট মিনস তারা মানে যা এক্সে পড়ছেন এটাকে রিভার্স করে দেন, 360 ডিগ্রি রিভার্স এভরিথিং, তাহলেই হবে, আর কিছু লাগবে না এখানে। তারপর বলতেছে কমিটমেন্ট টু অবজেক্টিভস ইজ ড্রিভেন বাই দ্য রিওয়ার্ডস, দ্যাট মিনস সিম্পল থিং, আপনার হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিওয়ার্ড। দ্যাট মিনস আমরা ওই যে মাশরুম হ্যাঁ কি পড়ছি, ওইটাও এটার সাথে কানেক্টেড, যে এটার লাস্ট কিছু হায়ারকি আছে, ঠিক আছে, লোকজন সব সময় খাই খাই করবে না। মাসলো হায়ারকি থিওরির মেন জিনিসটা হচ্ছে কি, মেন জিনিসটা হচ্ছে মানুষজন একটা বেসিক নিড পর্যন্ত তার একটা ডিমান্ড থাকে, বেসিক নিড ফুলফিল হয়ে গেলে সে আবার অন্য লেভেলে চলে যায়, ঠিক আছে, এভাবে লেভেল পার করে করে সবসময় টাকার জন্য পিছনে দৌড়ায় না। এটা হচ্ছে মেন, একটা লেভেলে তার বেসিক নিড ফুলফিল হয়ে গেলে, সোশ্যাল সিকিউরিটি নিড ফুলফিল হয়ে গেলে সে আবার অন্যদিকে মুভ করে, তখন আবার মানি তাকে টানে না। সো এটাই বলতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার কমিটমেন্ট টু অবজেক্টিভস ইজ ড্রিভেন বাই দ্য রিওয়ার্ড, দ্যাট মিনস এনি কাইন্ড অফ, মানে আপনি কি কেমন কমিটমেন্ট এমপ্লয়ির কাছ থেকে এক্সপেক্ট করেন সেটা ডিপেন্ড করতেছে হাউ ইউ রিওয়ার্ডিং দেম। এক্সটার্নাল কন্ট্রোল অ্যান্ড থ্রেটস আর নট অনলি ওয়ে টু অ্যাচিভ অবজেক্ট, দ্যাট মিনস যে কর্নাল থ্রেটমেন্ট দিয়ে সেটা আপনি তাদের কাজ করাতে পারবেন না, তাদেরকে রিওয়ার্ডিং করতে হবে প্রপার ওয়েতে। অ্যান্ড আপনার সেলফ কন্ট্রোল অ্যান্ড ডাইরেকশন আর ভেরি ইম্পর্টেন্ট এখানে, নিজের কন্ট্রোল থাকবে এমপ্লয়িটা অ্যান্ড ডাইরেকশন। সো এই ধরনের লোকজনকে আপনি, যে ডাইরেকশনটা ইম্পর্টেন্ট, যে আপনাদেরকে কতটুকু রিওয়ার্ডিং ওয়েতে ডাইরেক্ট করতেছেন সেটা ইম্পর্টেন্ট। পিপল লার্ন টু লাইক টেক রেসপন্সিবিলিটি অর লাইক রেসপন্সিবিলিটি হোয়াট এভার ইউ সে। মানুষজন এখানে কি রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করে, এন্ড দ্য ইন্টেলেকচুয়াল পটেনশিয়াল অফ দ্য অ্যাভারেজ হিউম্যান ইজ অনলি পার্শিয়ালি আনইউটিলাইজড। দ্যাট মিনস একটা মানুষ, আপনি দেখেন এক্স এর ক্ষেত্রে কিন্তু মানুষজন কাজ করতে ইচ্ছুক না, রিলাক্টেন্ট টু দেয়ার ওয়ার্ক। সো তার কাছ থেকে আপনি ম্যাক্সিমাম কি আশা করতে পারেন, সে কিন্তু আপনাকে 100% কখনোই দিবে না। বাট ওয়াই এর লোকজন কিন্তু দে আর প্রোঅ্যাক্টিভ টু দেয়ার ওয়ার্ক। সো আপনি যদি তাদেরকে রিওয়ার্ড দেন, তাদের কাছ থেকে বেস্ট থিংটা এক্সাক্ট করা পসিবল। এটাই বলতেছে যে ইন্টেলেকচুয়াল পটেনশিয়াল অফ দ্য অ্যাভারেজ হিউম্যান ইজ অনলি পার্শিয়ালি ইউটিলাইজড। দ্যাট মিনস হচ্ছে ইট নিডস টু ডেভেলপ ফার্দার। সো একটা পার্টিকুলার ওয়েতে আপনার ইন্টেলেকচুয়াল পটেনশিয়াল অফ দ্য অ্যাভারেজ হিউম্যান ইজ অনলি পার্শিয়ালি ইউটিলাইজড। এখানে হিউম্যান ব্রেনের কথা বলতেছে, যে হিউম্যান রিসোর্সেস ইন্টেলেকচুয়াল প্রপার্টি, হাউ 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 দে উইল বি মোর ইউটিলাইজ। সো আলটিমেটলি এক্স এন্ড ওয়াই জেনারেলি হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলের কথা বলতেছে, এটা কিন্তু ওভারঅল অর্গানাইজেশনের সিনারিও না। বাট একজন মানুষকে আপনি কোন থিওরিতে ফালাবেন সেটার উপর ডিপেন্ড করতেছে, সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে তার নিজস্ব পার্সোনাল ট্রেটস, অ্যাটিটিউডস টু দ্য ওয়ার্ক অ্যান্ড আদার ভেরিয়েবলস এর উপর বেস করে। সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মোটিভেটস পিপল, উই শ্যাল লুক ফার্স্ট এট দ্য কন্টেন্ট থিওরিজ অফ দ্য মোটিভেশন। দ্যাট মিনস মানুষের, এটা কিন্তু মোটিভেশনের থিওরি, আলটিমেটলি একটা মানুষকে কি থ্রাস্ট করে, তাকে কি ড্রাইভ করে সেটা আগে বুঝতে হবে। সে ফর এক্সাম্পল আপনি আপনি ইন্টারভিউ নিচ্ছেন ফ্রম এইচ এর পার্সপেক্টিভ। সো আপনাকে বুঝতে হবে যে একটা পিপল, যে আপনি যাকে আপনি সিলেক্ট করতেছেন, সে আপনার, আপনি তাকে কতটা তার কাছ থেকে 100% এক্সাক্ট করে নিতে পারবেন কিনা, এন্ড তার মোটিভেশনাল ফ্যাক্টর কি। সো টু আন্ডারস্ট্যান্ড দ্যাট টিউন অফ দ্য এমপ্লয়ি, আপনাকে তাকে ক্লাসিফাই করতে হবে যে না ঠিক আছে, এই এমপ্লয়িটা আমার কাছে মনে হচ্ছে তার বেসিক নিড আছে,
তার জন্য জবটা হচ্ছে বেসিক লেভেলে, বাট সে একটা নির্দিষ্ট লেভেলের উপর কাজ করবে না, কারণ সে চাইলেও কি সে দিতে পারবে 100%, বাট 100% দিলেও জানে যে সে 30,000 টাকা পাবে, সে 80% দিলেও 30,000 টাকা পাবে। সো কিছু আছে দেখবেন যে সেম কাজটাই হলিস্টিকলি কাজ করে, আরো কাজ দাও, স্যালারি পরে, আগে কাজ দাও, আমি কাজ শিখি, আমি নিজেকে ইমপ্রুভ করব। সো দের আর ডিফারেন্ট টাইপ অফ পিপল। সো আপনি এক্স এ না ওয়াই এ পড়বেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা থ্রাস্ট করে। আপনি কি রিল্যাক্টেন্ট টু ওয়ার্ক না প্রোয়েক্টিভ টু ওয়ার্ক? আপনি কি রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করেন নাকি না রেসপন্সিবিলিটি অন্য কেউ দিতে পছন্দ করেন, আপনারা কেউ লিড করুক সেটা চান? সো ওই জিনিসগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে ফ্রম এইচআর পয়েন্ট অফ ভিউ, যে ওয়েদার ইউ নিড টু ক্লাসিফাই হিম অর হার এজ এ থিওরি এক্স অর under theory X or under theory Y. So that will depend on the individual people traits, personal traits. Personal traits means personal attitudes, personal behavior, and other parameters. কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওটা বায়াসনেস, ওটা 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 বায়াসনেস, ওটা ডিফারেন্ট কল। ওই আপনি যেটা বলতেছেন, দিস ইজ সিম্পলি বায়াসনেস। আপনি জানেন যে এই লোকটা অনেক কাজ করবে, সেম সেম থিং, এটা এইচআর এর ক্ষেত্রে কনফ্লিক্ট থাকে, সেটা হচ্ছে নেপোটিজম থাকে না, আদার ভেরিয়েবলস তখন চলে আসে, বাট মেইন থিংটা হচ্ছে যদি আপনি নিউট্রাল পার্সপেক্টিভ চিন্তা করেন, ইভেন আপনার এইচআর হওয়া লাগবে না এটার জন্য। এইচআর কি রকেট সায়েন্স নাকি? এইচআর ইজ নাথিং, বাট আপনাকে চিন্তা করতে হবে এই ওয়েতে। একটা পিপলকে আপনি যখন প্রফেশনাল ওয়েতে আপনি যখন হ্যান্ডেল করতেছেন বা আপনি রিক্রুট করতেছেন, সে ফর এক্সাম্পল, এই জন্যই বলতেছি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আর 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 ওয়েল ইকুইপড টু লিড দ্য এইচআর। ঠিক আছে? এটা কেন বলতেছি, রিজনই এটা। কারণ আপনি জানেন যে না, বেসিক্যালি এই লোকটা যখন ইন্টারভিউ নিচ্ছেন, আপনি আপনি বলেন তো অ্যাজ এ ইন্টারভিউয়ার, হোয়াট কাইন্ড অফ পিপল উইল ইউ প্রিফার, থিওরি এক্স অর থিওরি ওয়াই? থিওরি ওয়াই। সো আপনি কিন্তু একটা ছেলের সাথে কথা বললে ফ্রম এনি ইন্টারভিউ বোর্ড আপনি বুঝতে পারবেন যে না, ঠিক আছে, এই ছেলেটা কাজে অনেক অ্যাক্টিভ, সে কাজ করবে, তার শুধু কাজ দিবেন, সে কাজ করে নিবে, এবং সে কি তার 100% দিতে প্রস্তুত, এবং সে কি আপনার লিডারশিপ রোল নিতে পারবে যদি দেওয়া হয় ট্রেন করে। সো আপনার কিন্তু ওই পাঁচটা বুঝতে হবে। আবার থিওরি এক্স এ পড়বে অনেকে, এমন না যে আপনি থিওরি এক্স এর লুক নিবেন না ওয়াই নিবেন, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। সে সে ফর এক্সাম্পল ক্যাজুয়াল ওয়ার্কস, আপনি এখানে ওয়াই দিয়ে কাজ হবে না, এক্স দিয়ে নিতেই হবে, কিছু করার নাই। তো দেয়ার আর ডিফারেন্ট সিনারিওস উইদিন দ্য অর্গানাইজেশন। আপনার নিড কি? আপনার দেখা গেছে যে সবসময় ওয়াই দিলে হবে না, কখনো এক্সও লাগতে পারে। কারণ হচ্ছে আপনার লিডারশিপে ধরেন যে যে আছে, তার আন্ডারে যদি আপনি আবার সেম টাইপ অফ পিপল দেন, দেখা গেছে যে আপনার ধরেন যে ক্যাজুয়াল কাজ যারা করে, অপারেশনাল লেভেলে যারা কাজ করে, ওইখানে লিডার আছে। এখানে দরকার আপনার হচ্ছে জাস্ট সে তার ছকের মধ্যে কাজ করবে। সে কি লিডারশিপ বা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যাবে না অন্য আদালত যারা লিডার বা ম্যানেজার আছে তাদের সাথে। আপনার ওই ধরনের লোক দরকার টু ব্যালেন্স দ্য টিম, ওটাও চিন্তা করতে হবে। সো এভরিথিং গোজ অ্যারাউন্ড দ্য সিচুয়েশনস, everything goes around the situation. That means what are the other parameters within the organizations like team combination, ঠিক আছে, টিম স্পিরিট, টিম লিডারশিপ, ঠিক আছে, অর্গানাইজেশনাল গোল, কালেকটিভ এফোর্টস, এই সবগুলো ভেরিয়েবল আপনার চিন্তা করতে হবে। বাট ফার্স্ট অফ অল আপনাকে তার পার্সপেক্টিভটা বুঝতে হবে, যে এমপ্লয়ি তার পার্সপেক্টিভ আপনার এই মোটিভেশনাল ক্যাটাগরিতে সে কোনটাতে পড়ে। দেন আপনার যেই প্যারামিটার গুলো আছে আপনার মাথায়, যে কোনো একটা টিমে যে রিক্রুটমেন্ট হচ্ছে, ওই রিক্রুটমেন্টের জন্য পার্টিকুলারলি আপনার কি ধরনের রিসোর্স দরকার, সেটাও আপনার অ্যাসেসমেন্টের বিষয় আছে। অলওয়েজ দিস ইজ নট লাইক দ্যাট যে থিওরি ওয়াই ঢালাওভাবে সিলেক্টেড হবে, টু সাম এক্সটেন্ট এক্সও হইতে পারে। কথা বোঝা গেছে? ওকে। সো মোটিভেশন, আলটিমেটলি এতক্ষণ যা পড়ে আসছি তো মোটিভেশনারি। সো থিং ইজ দ্যাট the degree to which a person wants to certain behaviors and chooses to engage in them, that means motivation is nothing but to exert the best thing out of the people. কথা বোঝা গেছে? Anything that drives the performance of the people is motivation. Anything that drives the performance of the people is motivation. কথা বোঝা গেছে? To exert the best thing from the employee, anything that goes, this is called motivation. So motivated workers are characterized by high productivity, better quality, a greater sense of urgency, more feedback and suggestions made for improvement, and more feedback demand from the superiors. তারা ইমপ্রুভমেন্ট সাজেশনও দেয়, আবার কি তারা ডিমান্ডও করে যে না বস আমাকে এটা বুঝিয়ে দেন, স্যার আমাকে এটা বুঝিয়ে দেন, বা আমাকে এটা গাইড করেন।
তারা যে এখানে প্রবলেম, মোটিভেটেড পিপল দে ক্যান ডু এনিথিং। কারণ একটা মোটিভেটেড এমপ্লয়ি আপনার অর্গানাইজেশন চেঞ্জ করে দিতে পারে, হাইলি মোটিভেটেড এমপ্লয়ি। সো মোটিভেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফ্রম দ্য এইচআর পার্সপেক্টিভ। আপনি যদি বলেন যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মেইন কাজ কি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দুইটা কাজ, একটা হচ্ছে টু রিটেন দ্য বেস্ট এমপ্লয়িজ অ্যান্ড টু হার্ন দ্য বেস্ট ট্যালেন্ট। সো টু রিটেন দ্য বেস্ট এমপ্লয়ি বলেন, টু রিটেন দ্য বেস্ট এমপ্লয়িতে মোটিভেশন ইজ দ্য মেইন থিং, যেটা আপনাকে এনশিওর করবে যে না বেস্ট এমপ্লয়ি বা বেস্ট ট্যালেন্টকে আপনি রিটেন করতে পারতেছেন কিনা, অ্যাজ ওয়েল এজ টু হার্ন দ্য নিউ ট্যালেন্ট ফ্রম দ্য মার্কেট। আপনাকে অবভিয়াস তাকে মোটিভেট রাখতে হবে। সো এভরিওয়্যার ফর দ্য এক্সিস্টিং অর পটেনশিয়াল ক্যান্ডিডেটস অর দ্য এমপ্লয়িজ, তার মোটিভেশন ইজ দ্য ফ্যাক্টর যেটা আপনাকে ওই অর্গানাইজেশনের গোল অ্যান্ড অ্যাচিভমেন্টের সাথে এমপ্লয়িকে কানেক্ট করবে। সো ইফ এমপ্লয়িজ আর নট মোটিভেটেড, ইভেন আপনার অনেক অর্গানাইজেশন আছে মোটিভেটেড না, বাট তারা একটা লেভেলে কাজ করে যায়, বা আপনাকে এক্সট্রা মাইলেজ দিতে গেলে, লাইক নিউ স্টার্ট আপ কোম্পানি, হাই গ্রোথ কোম্পানি, বা হচ্ছে বা যেটাই বলো না কেন, তাদের জন্য কিন্তু মোটিভেশন একটা ফ্যাক্টর। দেখা গেছে ইভেলের মতো কোম্পানি, ঠিক আছে। সো এই ধরনের কোম্পানিগুলো কিন্তু অনেক অনেক স্ট্রাগল করে তারা কিন্তু গ্রোথ পায়। সো মোটিভেশন যদি না থাকে, ওই টাইপের এমপ্লয়িতে মোটিভেশন না থাকলে হাই গ্রোথ পসিবল না। একটা সার্টেন লেভেলে ইন্ডাস্ট্রি সার্কেলে প্রত্যেকটা কোম্পানি কিন্তু একই লেভেলে পড়ে না। কেউ আছে নিউ কোম্পানি, কেউ ম্যাচুরিটিতে চলে গেছে, কেউ গ্রোথে আছে, ঠিক আছে, হাই গ্রোথে আছে। সো ডিফারেন্ট লেভেল অফ different type of companies in the placing in the industry life cycle. So based on the industry life cycle, the position of the employee will talk how motivation is important for them. দেখা গেছে যে অনেকে হাই গ্রোথ এক্সপেক্ট করে, বাট হাই গ্রোথ কে আনবে আপনার জন্য? দ্য এমপ্লয়ি উইল ব্রিং দ্য হাই গ্রোথ। সো আলটিমেটলি এমপ্লয়ি যদি হাইলি মোটিভেটেড না থাকে, আপনি হাই গ্রোথ এক্সপেক্ট করতে পারবেন না। সো দ্যাটস দ্য থিং। আবার অনেক কোম্পানি আছে তার হাই গ্রোথের দরকার নাই, অলরেডি সে ম্যাচুরিটিতে আছে, তার জন্য হাইলি মোটিভেটেড দরকার নাই। তার জন্য কি হাইলি মোটিভেটেড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কোর অপারেশন, যেটা রেগুলেটরি অপারেশন চললেই হয়। এখানে মোটিভেশন এত ফ্যাক্টর করে না, বাট ফ্যাক্টর করে স্টার্ট আপ নিউ গ্রোথ কোম্পানির জন্য। যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, যেটা হচ্ছে মাস্টার্স হায়ারার্কি থিওরি। ফার্স্ট কথা হচ্ছে মানুষজন আগে বায়োলজি মানে হচ্ছে মানে বেসিক নিডস এর পিছনে দৌড়ায়, ঠিক আছে। সো সাইকোলজিক্যাল নিডস, দ্যাট মিনস মানে হচ্ছে মেন্টালি আগে চিন্তা করে যে ভাই আমার ফ্যামিলিতে 5 জন আছে, টাকা শহরে থাকতে গেলে আমার 50 লাগবে মিনিমাম খরচ, সবকিছু চিন্তা করে। সো আমার বেসিক নিডস হচ্ছে যে চাকরি আমাদের 50,000 টাকা দিবে আমি ওটা করবো হলিস্টিকলি। ফার্স্ট কথা হচ্ছে এটা, যদি আমার আমার কোয়ালিটি এন্ড আদার থিং মার্কেটে 50,000 টাকার মতো সেলেবল হয়। কথা বোঝা গেছে? সো বেসিক নিডসটা হচ্ছে মানুষের মাথায় থাকে আগে বেসিক নিড ফুলফিল করা, আগে খাবো তারপর অন্য কিছু। তারপরে হচ্ছে বেসিক নিড শেষ হয়ে গেলে আসে হচ্ছে সেফটি নেটস বা সিকিউরিটি নেটস। একটু উপরে লেভেলে, ধরুন আমি আগে খাইয়া পরে পাচ্ছি, এবার ঠিক আছে একটু একটু সিকিউরিটি দিকে যাই। সিকিউরিটি মিনস কি, যে যেখানে যেই যেই সব এরিয়াতে স্কুল কলেজ বা সামাজিক প্রতিষ্ঠান আছে, বা যেখানে সোসাইটিটা ভালো, ঠিক আছে, যেখানে লাইফ সিকিউর, ওই সব জায়গায় যায়। দ্যাট মিনস ওইসব জায়গায় যেতে গেলে আস্তে আস্তে বেসিক নিড থেকে আমরা একটা লেভেলে, একটা সময় আপনি চিন্তা করতেছেন যে আপনি ঢাকা শহরে থাকতে পারলেই হয়, দেন একটা সার্টেন লেভেলের পর আপনি কিন্তু চেঞ্জ করতেছেন আপনার ডাইমেনশন। নেক্সট লেভেলে চলে গেছেন যে না ঢাকায় থাকলে হবে না, একটু ভালোভাবে সিকিউরিটি নিয়ে থাকতে হবে। দেন সিকিউরিটির পরে আপনি যাচ্ছেন সোশ্যাল নিডস। না বেসিক লেভেল একদম ফার্স্ট, একটা বেসিক মানে মানে ইনিশিয়াল লেভেলে জেনারেলি একটা সবাই কিন্তু একদম সেলফ অ্যাকচুয়ালাইজেশন যাইতে পারবে না। দেয়ার আর সাম এমপ্লয়িজ উইদিন দ্য অর্গানাইজেশন, তারা দেখা গেছে যে সোশ্যাল নিডস পর্যন্ত স্টাক হয়ে যাবে, অনেকে আছে বেসিক লেভেল পর্যন্ত স্টাক হয়ে যাবে। সো এটা ডিপেন্ড করে দ্য কোয়ালিটি অফ দ্য পিপলের উপর। বোঝা গেছে কথা? দেখা গেছে যে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন পর্যন্ত যাবে ইনশাল্লাহ, বাট প্রবলেম হচ্ছে সবাই কিন্তু আবার সেলফ অ্যাকচুয়ালাইজেশন যাইতে পারবে না, ওটা পারমিট করবে না তাকে, ঠিক আছে। তার কোয়ালিটি ও মানে তার ডিজায়ার পজিশন কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজ। কথা বোঝা গেছে? এগুলো হচ্ছে একটা হায়ারার্কির মতো। দেখবেন যে আপনি দেখেন যে এখানে যদি 100% করেন, এখানে ম্যাক্সিমাম 10% যাবে একটা কোম্পানি, 10% আরো কম 5%। দেন স্ট্যাটাস নিডস যাবে অ্যানাদার আপনার ধরেন 10 to 20%। আলটিমেটলি বেসিকই থাকবে 50%, ঠিক আছে। দেন হচ্ছে 50 থেকে 20% অনলি পিপল যারা কি সিকিউরিটি নিডসে স্টাক হয়ে যাবে। সো এটা হচ্ছে 100%-এর মধ্যে ম্যাক্সিমাম 5% অফ দ্য এমপ্লয়ি সেলফ অ্যাকচুয়ালাইজেশন যাবে। তারা ওই লেভেলে চলে যাবে, তাদের বেসিক নিডস দরকার নাই, তারা অলরেডি ফুলফিল হয়ে গেছে। সো তাদের এখন দরকার কি, তাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন চলে গেছে। সো আলটিমেটলি এটা হায়ারার্কি।
একটা মানুষ ফার্স্ট কথা হচ্ছে সে চিন্তা করে আগে খায়, আগে হচ্ছে বেসিক নিড, তারপর সোশ্যাল নিড, আর তারপর সেফটি সিকিউরিটি কথা একটু উপরে দিকে, সেফটি সিকিউরিটি সোশ্যাল ক্লোজলি কানেক্টেড যদিও, বাট আগে চিন্তা করে সিকিউরিটি, আগে আগে মানুষ খাইতে পারলে এরপর সিকিউরিটির কথা চিন্তা করে যে না লাইফ সিকিউর কিনা, চুরি ডাকাতের ভয় আছে কিনা এখানে, নাকি না। মানে আপনি ধরেন যে একটা সার্টেন লেভেলের পর কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করে উইথ দা উইথ হিজ অর হার ইমপ্রুভমেন্ট। সো এটাই বলতেছে এখানে সেফটি সিকিউরিটি পর সোশ্যাল নিডস, যে আপনি সোসাইটি নিয়ে চিন্তা করেন যে না ঠিক আছে, ঢাকা শহরে কয়টা হাউজিং সোসাইটি আছে ভালো, কোনটাতে গেলে আপনার সোসাইটিটা ভালো পাবে, আপনার স্টুডেন্ট, আপনার সরি আপনার চিলড্রেন বলেন, আপনার ফ্যামিলি বলেন, ভালো গ্রুমিং হবে। ঠিক আছে, সো সোশ্যাল নিডস চলে যায়, দেন হচ্ছে স্ট্যাটাস। অনেকে আছে এই সোশ্যাল নিড পর্যন্ত ঠিক আছে, এরপরে গেমটা হচ্ছে অনেকটা চলে যায় কি, এরপরে যেটা আছে সেলফ এক্সপ্লেনেশন ইগো, এটা ম্যাক্সিমাম 15 to 20% ম্যাক্সিমাম এই দুটো স্ল্যাবে থাকে। অনেকে আছে না ঠিক আছে, আমি একটা কোম্পানির এত বড় ম্যানেজার বা সিএফও, ঠিক আছে, আমাকে কি কোনো আবাসিক এলাকা ছাড়া বাইরে থাকা আমার জন্য এটা এটা আমার স্ট্যাটাসের সাথে যায় না, বা আমার গাড়ি কিনতেই হবে, আমার এটা গাড়িটা আমার স্ট্যাটাসের সাথে যায়। এই এই ধরনের নিউজ চলে আসে কিন্তু। ঠিক আছে, স্ট্যাটাস বা ইগো নিউজটা হচ্ছে অনেকটা এমন আপনার দরকার নাই, বাট আপনার কিন্তু মেনটেন করা লাগতেছে। ইগোর উপর বেস করে বা আপনার স্ট্যাটাসটা মেনটেন করতে উইদিন দ্য অর্গানাইজেশন এন্ড উইদিন দ্য সোসাইটি। এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে এগুলো সবার উপরে। আপনি তখন ওই এগুলোর মধ্যে ধারধারি নাই, আপনি আসছেন আপনার স্যালারি দিচ্ছে, ঠিক আছে, স্যালারিটা একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার বেসিক নিড তো ফুলফিল করতেছি, সো আপনার ওই চাকরি নিয়ে কোনো টেনশন নাই মাথায়। আপনি এমন জায়গায় গেছেন যেখানে আপনার স্যালারি ফ্যালারি এগুলো নিয়ে চিন্তা করারও টাইম নেই। আপনার টাইম হচ্ছে যে আপনি জাস্ট কন্ট্রিবিউট করতে পারতেছেন, এন্ড এটার এগেনস্টে আপনি রিমুনারেশন পাচ্ছেন। কত পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, এগুলোর বাইরে চলে গেছেন। ঠিক আছে, একদম টপ লেভেলে চলে গেছেন। সো আপনার জন্য জাস্ট কন্ট্রিবিউশন টু দ্য কোম্পানি ইজ দ্য ওয়ান থিং, যে আপনি চিন্তা করতেছেন না আমার কন্ট্রিবিউশন করার স্কোপ আছে, আমি কন্ট্রিবিউট করতেছি। আজকে ভালো লাগতেছে না এই কোম্পানিতে, অন্য কোম্পানিতে চলে যাব। সো আমার ওই নিড গুলো অলরেডি ফুলফিল, আমি যেখানে যাই এখানে এই এই প্যাকেজ গুলো অলরেডি ফুলফিল আমার। কথা বোঝা গেছে নাকি না? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, সো এইখানে একটা দেখেন যে হার্জবার্গস কন্টেন্ট থিওরি। সো কন্টেন্ট থিওরিতে এখানে দুইটা টু স্টেপ অ্যাপ্রোচ। একটা জিনিস হচ্ছে একটা মানুষ যদি ডিসস্যাটিসফ্যাকশন এন্ড ডিমোটিভেশনে থাকে, তাহলে দুই ধরনের ফ্যাক্টরস এর কথা বলতেছে। এক নাম্বার হচ্ছে হাইজিনি ফ্যাক্টরস, আর একটা হচ্ছে মোটিভেটিং ফ্যাক্টরস। সো হাইজিনি ফ্যাক্টরস আপনাকে কি করবে, দ্যাট মিনস আপনি একজন ডিসস্যাটিসফাইড ও ডিমোটিভেটেড এমপ্লয়ি। সো ওই ফ্যাক্টরস, যে ফ্যাক্টরস গুলো হাইজিনিক ফ্যাক্টরস, ওই ফ্যাক্টর গুলো আপনাকে হেল্প করবে ওই ডিসস্যাটিসফাইড ও ডিমোটিভেটেড এমপ্লয়িকে কি করতে, তারা নো লঙ্গার ডিসস্যাটিসফাইড থাকবে, দ্যাট মিনস তারা বাট নট মোটিভেটেড। দুইটা জিনিস, স্টেজ, আপনাকে দুইটা স্টেজে ভাগ করতেছে। ধরুন যে এক ধরনের এমপ্লয়ি হাইলি ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার ওয়ার্ক, উইথ দ্য রেমুনারেশন। সো দেয়ার আর সাম ফ্যাক্টরস, যে ফ্যাক্টরস গুলো আপনাকে কি ডিমোটিভেশন থেকে মোটিভেটেড করবে না, বাট আপনাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, স্যাটিসফাই করবে কিভাবে, হাইজিনিক ফ্যাক্টরস কি হতে পারে? এক নম্বর কথা হচ্ছে স্যালারি প্যাকেজ, দেন আপনার ম্যানেজারিয়াল পজিশন বা হোয়াট এভার দ্য পজিশন, প্যাকেজ এন্ড আদার ফ্যাক্টরস হতে পারে, ওয়ার্ক এনভায়রনমেন্ট হতে পারে। এটা হচ্ছে একটা একটা বেসিক লেভেল পর্যন্ত। হাইজিনিক ফ্যাক্টরসটা মানে হচ্ছে বেসিক লেভেল স্যালারি, মানে একটা স্যালারি, স্ট্যান্ডার্ড স্যালারি, দেন ওয়ার্ক এনভায়রনমেন্ট এন্ড আদার ফ্যাক্টরস, যেটা আপনাকে কি করবে, মোটিভেটেড করবে না বাট স্যাটিসফাই করবে, যে আপনার আপনার মার্কেটে ভ্যালু অনুযায়ী আপনি দেখতেছেন যে না আমার 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 পার মান্থ স্যালারি 1 লাখ টাকা হওয়া দরকার, আপনি 1 লাখ টাকা পাচ্ছেন। এই হাইজিনিক ফ্যাক্টরস এটার মধ্যে পড়বে। ঠিক আছে, সো হাইজিনিক ফ্যাক্টরসটা বেসিক লেভেলে আপনার আপনার স্যাটিসফাই করবে, বাট আপনাকে মোটিভেটেড করবে না। মোটিভেট আবার ডিফারেন্ট থিং, মোটিভেটিং ফ্যাক্টরস আর ডিফারেন্ট। আপনি স্যালারি পেলে মোটিভেট হবে বিষয়টা এমন না। মোটিভেটটা হচ্ছে আপনাকে ফিল করাইতে হবে যে না আপনি কোম্পানির জন্য ইম্পর্টেন্ট, এই যে ভাইবটা আপনাকে দিচ্ছে, এটা মোটিভেটিং ফ্যাক্টরস। আপনাকে যে কোম্পানি ওন করতেছে এটা মোটিভেটিং ফ্যাক্টরস। আপনাকে যে কোম্পানি তার ফ্যামিলি পার্ট মনে করতেছে এটা মোটিভেটিং ফ্যাক্টরস। আপনাকে যে কোম্পানি বা ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে যে ওন করে ডিফারেন্ট টাইপে আপনাকে এপ্রিসিয়েশন দিচ্ছে, বা হচ্ছে যে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার ডিজার্ভিং পজিশন আপনাকে প্লেস করতেছে, এটা হচ্ছে মোটিভেটিং ফ্যাক্টরস। সো মোটিভেটিং ফ্যাক্টরস এইটা একটু হাই লেভেলের ফ্যাক্টরস, যেটা বেসিক লেভেল, যেটা হাইজিনিক ফ্যাক্টরসটা হচ্ছে বেসিক লেভেলের একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনাকে
কি করবে, স্যাটিসফাই করবে বাট মোটিভেট করবে না। বাট মোটিভেটেড করতে গেলে আপনাকে একটু এক্সট্রা মাইলেজ দিতে হবে, এইচআর এর ভাষা যেটা বলে, আপনাকে ফিল করাইতে হবে আপনি অর্গানাইজেশনের একটা পার্ট, ফ্যামিলির পার্ট। সো আপনার জন্য অর্গানাইজেশন কেয়ার এন্ড কি করে, শেয়ার করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো হাইজিনিক ফ্যাক্টরসটা বেসিক্যালি যেটা বললাম, ডিসস্যাটিসফাইড থেকে আপনাকে মোটিভেটিং ফ্যাক্টরস এর মাধ্যমে আলটিমেটলি মোটিভেট করা হয়। সো এটা লেয়ার দুইটা, একটা হচ্ছে বেসিক লেভেলে একটা অর্গানাইজেশন অবভিয়াসলি হাইজিনিক ফ্যাক্টরস থাকতে হবে। ইটস নট লাইক দ্যাট মোটিভেটিং ফ্যাক্টর সব অর্গানাইজেশনে আছে, থাকতে হবে না সেটা বলতেছি না। মোটিভেটিং ফ্যাক্টরস সব অর্গানাইজেশনে 100% নাই, কিছু অর্গানাইজেশনে আছে, বাট মোটিভেটিং ফ্যাক্টর ডিফারেন্ট লেভেল। এটা আবার হারকি আছে, যে কিছু আছে যে আপনার 60% কমপ্লায়েন্ট মোটিভেটিং ফ্যাক্টরস আছে, প্রেজেন্স আছে, বাট এটা কতটুকু আছে, কি পরিমাণ, দ্য কোয়ান্টাম উইল বি ডিফারেন্ট ফর অর্গানাইজেশন টু অর্গানাইজেশন। প্রত্যেকটা অর্গানাইজেশনে দুইটা ফ্যাক্টরসই আছে, বাট দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ফ্যাক্টরস উইল ভেরি অর্গানাইজেশন টু অর্গানাইজেশন। সো এইটা হচ্ছে কন্টেন্ট থিওরিতে, এটা যেটা ওই যেটা নিয়ে কথা বললাম, হাইজিনিক ফ্যাক্টরস দেখেন কি আছে, কোম্পানি পলিসি এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, সুপারভিশন, স্যালারি যেটা বললাম, রিলেশনশিপ উইথ দ্য আদার স্টাফ, ওয়ার্কিং কন্ডিশনস, ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা কথা অলরেডি বলে আসছি আমি। দেন হচ্ছে মোটিভিং ফ্যাক্টর, এ সেন্স অফ অ্যাচিভমেন্ট, যে আপনাকে বুঝাচ্ছে না আপনি অ্যাচিভ করছেন কোনো কিছু অর্গানাইজেশন থাইকা। রিকগনিশন, ঠিক আছে, চ্যালেঞ্জিং দ্য ওয়ার্ক, রেসপন্সিবিলিটি, অ্যাডভান্সমেন্ট এন্ড দ্য জব ইটসেলফ, আপনি যে কাজটা করতেছেন কি ধরনের কাজ করতেছেন, আপনি ম্যানেজারিয়াল কাজ করতেছেন না ক্লারিক্যাল কাজ করতেছেন, ঠিক আছে, ডিসিশন দিচ্ছেন নাকি না খালি ডিসিশন ক্যারি করতেছেন, এটা ইম্পর্টেন্ট। সো মোটিভেটিং ফ্যাক্টরস ইজ সামথিং দ্যাট হোয়াট, এটা একটু ওয়ান স্টেপ এহেড, যে আপনাকে বুঝাবেন আপনি কোম্পানির জন্য অনেক কিছু, সেন্স অফ অ্যাচিভমেন্ট দিবে, রিকগনিশন দিবে, চ্যালেঞ্জিং দ্য ওয়ার্ক, ঠিক আছে। সো রেসপন্সিবিলিটি, আপনি যে রেসপন্সিবিলিটি নিছেন, এটা কি আপনাকে রেসপন্সিবিলিটি দিয়ে আপনাকে বুস্ট আপ করবে। অ্যাডভান্সমেন্ট, আপনার অ্যাডভান্সমেন্ট যে হচ্ছে এই ফিলিংসটাও একটা মোটিভেটিং ফ্যাক্টর। সে ফর এক্সাম্পল আপনি সিসি কোয়ালিফাই করে আপনি নলেজ লেভেল পাস করে কোনো একটা কোম্পানিতে ঢুকছেন, এখন আপনি সারা জীবন কি নলেজ লেভেল পাস করে এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ বা ম্যাক্সিমাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জয়েন করছেন ধরেন। সো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করে আপনি সারা জীবন কি একই কাজ করবেন? ধরলাম যে আল্লাহ না করে আপনি আর পাস করেন নাই, বাট তার ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাডভান্সমেন্ট দরকার আছে। সো আপনার মতো এমপ্লয়িকে অ্যাডভান্সমেন্টে যদি রাখে, মানে পাইপলাইনে রাখে, না আপনি গ্রো করতেছেন, আপনি গ্রো করতেছেন উইথ ইউর প্যাকেজ এন্ড বেনিফিটস অ্যাজ ওয়েল এজ ইউ অ্যাজ এন স্কিল্ড এমপ্লয়ি আপনি গ্রো করতেছেন, এটা ইম্পর্টেন্ট। সো মোটিভেটিং ফ্যাক্টরস কিন্তু আপনার অ্যাডভান্সমেন্টও ইম্পর্টেন্ট, আপনি কি রেসপন্সিবিলিটি নিচ্ছেন ওই কোম্পানিতে ওভার দ্য টাইম, এন্ড আপনার কি অ্যাডভান্সমেন্ট হচ্ছে বা ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। সো এখানে গ্রুপের ডেফিনেশন দেওয়া আছে, গ্রুপ ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল, ডিফারেন্ট ফর্ম থাকে গ্রুপের, কিভাবে হয় সেটা বলতেছি পরে। সো এ কালেকশন দ্য পিপল উইথ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, কমন সেন্স অফ আইডেন্টিটি, এটা ইম্পর্টেন্ট কিন্তু, যদিও ইজি থিং। কমন সেন্স অফ গ্রুপ কিভাবে হয় সেটা বলতেছে, একটা গ্রুপ হইতে গেলে অবভিয়াসলি কমন, এই যে গ্রুপ কোথা থেকে হয় বলেন তো? গ্রুপ, এটা আমরা একটু পরে আসছি, গ্রুপ কেমনে হয়, পিপল বিহেভ ইন্ডিভিজুয়ালি অর গ্রুপ ইন এ গ্রুপ, কথা বলে না, হাউ পিপল বিহেভ, ইন্ডিভিজুয়ালি বিহেভ করে না গ্রুপে বিহেভ করে, কোনটা আগে? ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালি বিহেভ করে, এটাই বলতেছে কমন সেন্স অফ আইডেন্টিটি। এই যে ইন্ডিভিজুয়াল পিপল বিহেভ করতেছে, যারা একই ধরনের বিহেভ করতেছে তারাই একটা গ্রুপ হয়, কথা বোঝা গেছে? সো গ্রুপ আগে ইন্ডিভিজুয়াল বিহেভ ফার্স্ট, সেম টাইপ অফ সেম ক্যাটাগরি ইন্ডিভিজুয়ালস একটা গ্রুপ হয়। কমন এম, ওই পিপল গুলা যারা বিহেভ করতেছে তাদের যদি একই এম হয় তাহলে গ্রুপ হয়ে যায়। দেন এক্সিস্টেন্স অফ দা গ্রুপ নর্মস, অলরেডি একটা নর্মস আছে যে না এই ধরনের লোকজন গণতান্ত্রিক মতাদর্শের, এই ধরনের লোকজন গণতান্ত্রিক না, এই ধরনের লোকজন হচ্ছে অটোক্রেটেড, ঠিক আছে। এক্সিস্টেন্স অফ দা গ্রুপ নর্মস, আগে থেকে এই ধরনের লোকের একটা গ্রুপের, না এই ধরনের পিপলের একটা নর্মস আছে, তারা এই নর্মস এর বাইরে যাবে না, নীতিগত যেটা বলে, নীতিগত দিক যেটা। কমিউনিকেশন উইথিন দ্য গ্রুপ, দেন হচ্ছে কমিউনিকেশন উইথিন দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য গ্রুপের কথা বলতেছে, যে আপনাকে একটা গ্রুপের নর্মস, গ্রুপ যদি হয় অবভিয়াসলি গ্রুপের নর্মস থাকবে। দেন হচ্ছে কমিউনিকেশন উইথিন দ্য গ্রুপ, আপনার উইথিন দ্য গ্রুপ কমিউনিকেশন ডিফারেন্ট ওয়ে হতে পারে, সেটা সেটা এন্ড দ্য প্রেজেন্স অফ দ্য লিডার, গ্রুপ লিডার ছাড়া হবে না, সোজা কথা হলো এটা, ঠিক আছে। এভরিবডি জব ইজ নোবডিজ জব, এভরিবডি, ইফ এভরিবডি ইজ দ্য লিডার দেন ইউ ক্যান সে নোবডি ইজ লিডার। সো লিডার আপনাকে ভিজিবলি বলেন ইনভিজিবলি বলেন, লিডার লাগবেই। টাকম্যান বলতেছে there are different স্টেজ অফ দ্য গ্রুপ, ফার্স্টে হচ্ছে যে একটা গ্রুপ ফর্ম করবে, দেন হচ্ছে ফর্ম হলে ইন্টারনাল স্টর্মিং হবে, ব্রেন স্টর্মিং যেটা বলি, যে গ্রুপের মধ্যে দেখবো যে কার লিডারশিপ ভালো, কার ট্রেজারি ম্যানেজমেন্ট ভালো, বা কার হচ্ছে ধরেন যে টাইম সেন্স ভালো,
বা কার রেসপন্সিবিলিটি নিতে কে কত বেশি আগ্রহী, মানে স্টর্মিং হচ্ছে, মানে উইদিন দ্য গ্রুপের মধ্যে যাই রিসোর্স গুলো অ্যাভেলেবেল আছে, বেসড অন দ্য বেস্ট অ্যাভেলেবেল রিসোর্স ইউ নিড টু ফাইন্ড আউট যে কার কি স্ট্রেংথ আছে, কার কি উইকনেস আছে। সো উইদিন দ্য গ্রুপ স্টর্মিং স্টেজে আপনি জানতে পারবেন যে হোয়াট আর দ্য কোর স্ট্রেংথস অফ দ্য গ্রুপ, মানে হোয়াট আর দ্য কোর উইকনেস অফ দ্য গ্রুপ। এটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাজ এ লিডার হিসেবে আপনি যখন দেখবেন একটা গ্রুপ বানায় দিলেন, গ্রুপ বানায় দিলে হবে না, গ্রুপের মধ্যে ইন্টারনাল স্টর্মিং লাগবে, কম্বিনেশন লাগবে, যে স্ট্রেংথ এন্ড উইকনেস এর ব্যালেন্স হয়েছে কিনা। এটা না হলে কিন্তু আলটিমেটলি আপনি সাফার করবেন। সো গ্রুপ করতে গেলে অবভিয়াসলি স্টর্মিং দরকার আছে। দেন নর্মিং, দেন আপনি স্টর্মিং করে সব ঠিক করছেন, দেন এবার নর্ম করে দেন। নর্ম মিনস হচ্ছে সেট আপ দ্য পলিসি এন্ড প্রসিডিউরস ফর দ্য গ্রুপ, সেট আপ দ্য অবজেক্টিভস অফ দ্য গ্রুপ, সেট আপ দ্য কোর ডুয়েবল থিংস অফ দ্য গ্রুপ। সো নর্মিং হয়ে যাচ্ছে যে না, এই নর্মের বাইরে আমরা যাব না, আমার নীতিগত দিক এটা হবে, আমার মোরাল স্ট্যান্স এটা হবে। এন্ড ফাইনাল থিং ইজ দ্য পারফর্মিং। এজ এ গ্রুপ পারফর্ম করতে গেলে আপনাকে আগে তিনটা স্টেজ শেষ করে আসতে হবে। আপনার পরীক্ষায় কোশ্চেন আসবে যে হুইচ ওয়ান ইজ দ্য আর্লিয়ার ফর্ম অফ দ্য গ্রুপ, ফার্স্টে ফর নর্মিং, দেন ফর্মিং, দেন পারফর্মিং। আপনার ফার্স্টে বলে দিবে নর্মিং আর ফর্মিং এর মধ্যে কোনটা আগে। কথা বোঝা গেছে? সো আপনি ফর্মিং না করে তো নর্মিং হবে না। আবার এগেন বলবে যে না, নর্মিং আগে নাকি না স্টর্মিং আগে। এগেন আপনার মাথায় থাকতে হবে যে না, আগে তো স্টর্মিং করতে হবে, উইকনেস সিস্টেম জানবে, দেন হচ্ছে নর্মিং হবে। তো এটা হায়ারকি লেভেলের কথা, বোঝা গেছে নাকি না? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এবার বলেন। কত তো কোশ্চেন নাই স্যার। কারো কোনো কোয়েশ্চেন নাই? নো আপাতত কোয়েশ্চেন। স্যার কোনো কোশ্চেন নাই স্যার। তারপর স্লাইডটা পাইলে একটু বললে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমি স্লাইডটা বাকিটা। শেয়ার করে দিছি। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমি আগে চ্যাট বক্সে দেখি আমার কোশ্চেন আছে কিনা, মক কোশ্চেন। লেট মি চেক আছে। সো মক কোশ্চেনটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা মক কোশ্চেনটার আনসার নেক্সট ক্লাসে আপনারা এই আনসারটা নেক্সট ক্লাসের আগে আমাকে একটু শেয়ার, কে আছেন এখানে? জি স্যার। শেয়ার। জি স্যার, আমি বুঝলাম আমি। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আপনার আগে এটা এক্সামটা দেন, সিআর আমাকে মার্কসটা চ্যাট বক্সে জানাই দিন। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মার্কসটা আপনি কালেক্ট করে হোয়াটসঅ্যাপ থেকে একটু আমাকে জানাইতে পারবেন নাকি না জি স্যার, নেক্সট পারবো ক্লাসের স্যার। আগে? জি স্যার। তাহলে আমি চ্যাট বক্সে এটা দিয়ে দিই, অ্যাজ ওয়েল এস আপনার প্র্যাকটিসিংটা করে নেন। জি স্যার, ঠিক আছে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কোন চ্যাপ্টার পড়বো এটাকে ডিসাইড করে নিই, কারণ সবাই একটু হোমওয়ার্ক করে আসতে হবে। নেক্সট চ্যাপ্টারটা একটু ফাস্টার যাব, ঠিক আছে, আর একটু ফাস্টার, কারণ এখন কিন্তু টাইমটা কনজাস্টিভ হয়ে যাচ্ছে। সো আমি জানি যে টাইম নিয়ে পড়াইলে আপনাদের আর পড়া লাগবে না বাসায়, বা আপনাদের হেল্প হবে, বাট থিং ইজ দ্যাট টাইম তো লিমিটেড, আমাকে একটা পার্টিকুলার লেভেল শেষ করতে হবে। সো নেক্সট চ্যাপ্টারটা কোনটা পড়বেন আপনারা সেটাকে সিলেক্ট করেন, এভরিওয়ান মেজরিটি যেটা বলবেন সেটা নিব, কারণ আপনাদের স্যার একটা অলরেডি কোশ্চেন কিন্তু। আজকে। হ্যাঁ বলেন বলেন। আপনাদের কিন্তু অলরেডি একটা লেভেলে চলে গেছেন, সো এখন কিন্তু আপনার জন্য একদম ডিপে ঢুকতে হবে। আপনার কোশ্চেনটা শুনি আগে। স্যার, বিহেভিয়ারের স্পেলিংটা কি ভুল নাকি এটা কোনো এটা ইন্টেনশনাল এটা ব্রিটিশ এভাবে লিখেছে? ব্রিটিশ আমেরিকা, ব্রিটিশ আমেরিকা, নাথিং নাথিং নিউ। ওটা ব্রিটিশ আমেরিকার মারামারি, ওটা কিছু না। ব্রিটিশ অ্যাকসেন্টে এক ধরনের ইয়ে হয়, স্পেলিং এর সেন্টার দেখেন না, একটা CNTR আর TRE হয়, ওটা বিহেভিয়ার্স, BIUR হবে, BIUR হবে। ব্রিটিশ না আমেরিকান, কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান ওটা দেখে নিন। তা আমার ইয়ে না, এটা এই বিহেভিয়ারটা, এটা যেটা আছে এটা মেবি ইউকে, ইউকে স্পেলিং, ইউকেরা ফলো করে আর কি। আচ্ছা, স্যার আমি ভাবছিলাম অন্য কোনো ইন্টেনশন আছে কি। নো নো, নাথিং নাথিং নাথিং। এখানে জাস্ট স্পেলিংটা একটা ইউকের এক ধরনের সার্টেন ইয়ে ফলো করে, মানে স্পেলিং এর ক্ষেত্রে। সো এটা এটা জাস্ট ইউকে আমেরিকা গেম, নাথিং এলস, মিনিং সেম। সো আমরা নেক্সট ক্লাসে কোনটা পড়বো আপনারা সিলেক্ট করেন আগে। নেক্সট ক্লাসে কোন চ্যাপ্টারটা পড়বো আমরা, কি চ্যাপ্টার কোনটাতে যাব, 7-এ যাব নাকি না জাম করে আমরা ক্রোনোলজিক্যালি 3 পড়াবো, বা হচ্ছে এনি আদার চ্যাপ্টার?
তাহলে নেক্সট চ্যাপ্টারে কি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যাব আমি? কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এন্ড আদার থিং আছে, কি বলেন আপনারা? তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যাব। তো নেক্সট ক্লাসে আপনারা একটু হোমওয়ার্ক করে আসেন। কারণ হচ্ছে একটু হোমওয়ার্ক করলে কি হবে, আপনার এই চ্যাপ্টার নিয়ে আর পড়া লাগবে না। লিস্ট আমি এই ক্লাসই শেষ করে দেবো এই চ্যাপ্টার রিলেটেড যা কিছু আছে সবকিছু ইনশাল্লাহ। কথা বোঝা গেছে নাকি? সো একটু জাস্ট হচ্ছে যেই যেই জায়গায় চ্যাপ্টারটা একটু দেখে আসেন, যে চ্যাপ্টারটা পড়াবো, কারণ ওই চ্যাপ্টারটার ক্ষেত্রে যদি আপনার আর্লিয়ার একটা হেডস আপ থাকে, তাহলে কি হবে, আপনি ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারবেন ক্লাস থেকে। আদারওয়াইজ আপনার দেখা যাচ্ছে যে আপনার কোর কন্টেন্ট ঢুকতে দিতে টাইম চলে যাবে। মেয়ে তো আমি যারা লাস্ট পরীক্ষা দিচ্ছে তাদের শুনলাম যে এক একজনের কাছে ভেরি করে, কারণ কোশ্চেন তো সবার জন্য এক না। আপনি সেটা জানেন তো। আমি কিন্তু ক্লাসে এটা দিয়ে দিছি আগে, ক্লাসে এটা পান নাই সবাই? আমি জি আবার স্যার, দিয়ে দিচ্ছি। নিয়ে দিছি স্যার, ওটা সবাই গুগল ড্রাইভে আমি আপলোড আবার করে। আবার দিয়ে দিচ্ছি। ওকে। সো আপনাদের কাজ হচ্ছে মকটা একটু একটু এখনই ট্রাই করেন, মকটা ট্রাই করে কমপ্লিট করে যান, কমপ্লিট করে দেন হচ্ছে আমি নেক্সট ক্লাসের রেজাল্টটা নিয়ে নেবো। ওকে। কার কি প্রবলেম আছে, প্রবলেম থাকলে কথা বলবো না। আর নেক্সট ক্লাসটা আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পড়বো। ফাইন্যান্সিয়াল ইনফরমেশনই তো, যেটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। একটু দাঁড়ান, আমি চ্যাপ্টারটা একটু দেখে দিই। স্যার 7 চ্যাপ্টার মানে ফিনান্সিয়াল ফাংশন মনে হচ্ছে। বেশি ভাষা না, ইনফরমেশন কি জানি একটা আছে, দাঁড়ান এক মিনিট, আমি একটু দেখতে দেন আমাকে। Okay. এই যে দিস ওয়ান চ্যাপ্টার 6 and 7, 5 ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল। একটু যে আমরা থিওরিটিক্যাল পড়ে গেছি তো, সিক্সটা পড়ি না। রিস্ক ম্যানেজমেন্ট এটা থিওরিটিক্যাল, তবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা সিক্সটা একটু পড়ি, দেন আবার অন্যটা যাব, যেটা বলবেন আপনার সেটা যাব। আমি এই চ্যাপ্টারে একদিনে সব পড়াইতে পারবো, আপনাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। কথা বোঝা গেছে? আমার এখানে এই চ্যাপ্টার আপনি যেই ধরনের প্রবলেম বলবেন ওই ধরনের সলিউশন আমি দিতে পারবো, বাট আমার কিন্তু সবাইকে নিয়ে আগাইতে হবে। আমার জন্য কিন্তু স্টুডেন্ট আপনারা সবাই, কোনো একজন আমার স্টুডেন্ট না। সো আমাকে সবার কথা চিন্তা করতে হয়। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে চ্যাপ্টার 7টা 6 পড়াবো, 6 এর পর রিস্ক ম্যানেজমেন্টে যাব। আর এই যে স্ট্র্যাটেজি, এখন যে চ্যাপ্টারটা পড়ছেন ম্যানেজিং এ বিজনেস, ওই ধরনের ওই টাইপের চ্যাপ্টার। সো আমি চাচ্ছি যেহেতু টুটা খুব ভালো করে আপনার ইয়ে হয়েছে, 3 and 4 একটু পরে যাইতে। 3 and 4 নিজে পড়লেও বুঝবেন। 5 and 6টা ইম্পর্টেন্ট রাইট নাও, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, 5 6 and 7। সো আমি যাই আগে 6 হয়ে দেন 5 and 7-এ যাব। আর 3 and 4টা হচ্ছে আপনাদের প্রবলেম ওরিয়েন্টেড করব, যেটা হচ্ছে যে আপনারা মেজরিটি একটু একটু অ্যাটলিস্ট দেখে আসেন। আমি তো হেডসআপ দেবো ফুল চ্যাপ্টার, আর আপনারা একটু দেখে আসেন যে এই জায়গায় প্রবলেম আছে, এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে দেখা গেছে যে যেটা পড়াবো এটা খুব ভালোভাবে পড়ানো হবে। যেটা টাচ দিতে পারে না, এবার প্রবলেম নিয়ে কথা বলবো। কথা বোঝা গেছে? কি বলেন আপনারা, কি বলেন, মেজরিটি কি বলেন? স্যার। ঠিক আছে। জি স্যার। তা আমি কি আজকে কি চ্যাপ্টার 6-এ একটু ঢুকবো নাকি না, আপনারা মকটা দিবেন? ইটস আপ টু ইউ। স্যার আজকে আর না, থাক স্যার আজকে। তাহলে আজকে একটু মাইন্ডটা ফ্রেশ করেন, একটু 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 রিস্টার্ট দেন, রিস্টার্ট দিয়ে নিউ চ্যাপ্টারটা নতুন মাথায় নিয়ে পড়বেন। ঠিক আছে। জি স্যার। নিউ চ্যাপ্টারটা আপনার মাথায় একদম ফ্রেশ মাইন্ড নিয়ে ফাইন্যান্সিয়াল ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পড়বেন। এখানে কনসেপ্টটা ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্স আসে ফ্রম দ্য কনসেপ্ট। ওকে। এখানে যেটা হচ্ছে, আমি একটু হেডসআপ দিয়ে দিই, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের যে জিনিসগুলো আছে এটা আলটিমেটলি দাঁড়ান আমি একটু একটু চ্যাপ্টার কন্টেন্টটা একটু দেখাই দিই, যাতে করে আপনারা পড়ার যে ইয়েটা ওটা পান। চ্যাপ্টার কন্টেন্ট জাস্ট একটু দেখাই দিই, দিস ওয়ান। আচ্ছা দেখেন এখানে কি আছে, দেখেন বিজনেস ফাইন্যান্স কেন ইম্পর্টেন্ট, থিওরিটিক্যাল জিনিস। ইউজেস এন্ড টাইপস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ইনফরমেশন কোথায় ইউজ হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কোশ্চেন আসবে এখান থেকে। দেন কোয়ালিটিস অফ দ্য গুড ইনফরমেশন, হোয়াট আর দ্য কোর কোয়ালিটিস, সোর্সেস, ইনফরমেশন প্রসেসিং এন্ড ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি, দেন হচ্ছে ইউজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এন্ড দেয়ার ইনফরমেশন নিডস, লিমিটেশনস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এখন দেখেন ইউজার ওয়াইজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ক্ষেত্রে ডিফারেন্ট কনসেপ্ট আছে এখানে। ঠিক আছে, যেটা থেকে ম্যাথ জেনারেট করে তারা। ঠিক আছে, নিউ টাইপ অফ ম্যাথ জেনারেট করে দেয়। দেন দ্য ইফেক্টস অফ পোর ইনফরমেশন। সো ইটস অল অ্যাবাউট ইনফরমেশন। সো আপনার ইনফরমেশনের চ্যাপ্টারটা একদিনে সলভ করা পসিবল, শেষ করা পসিবল, একদম একদিন। আচ্ছা নেক্সট ক্লাসটা 2টা ক্লাস দেওয়ার কথা বলতেছি আমরা, আপনারা কি কথা বলছিলেন? সিআর, আইসিবি, কে স্যার আছে আমি ক্লাস? বলছিলাম দেয়ার কথা বলছে, এখন বাকিটা আমাকে আর কিছু জানাই নাই।
আচ্ছা, নেক্সট ক্লাসটা একটু দেখেন দুইটা নেওয়া পসিবল হয় কিনা, তাহলে এই চ্যাপ্টারটা একবারে শেষ করে একবারে এই চ্যাপ্টার রিলেটেড মক থাকলে মক দিয়ে শেষ করে দিব, বা এটার সাথে আরেকটা চ্যাপ্টার যোগ করব, অন্য অন্য রিস্ক ম্যানেজমেন্ট ঢুকে যাবো এটার পরে। সো এটা যেহেতু একটু শর্ট আছে এন্ড চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট, পরীক্ষার পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইনফরমেশন এন্ড ফাইন্যান্সের ইয়েটা এখানে থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আছে যেটা ম্যাথমেটিক্স এর জন্য প্রয়োজন, এমআই বা আদার সাবজেক্টও দরকার হবে। সো বেটার আমরা এটা ওয়ান ডে তে কভার করি, দেন দেখি অন্য কিছু। ঠিক আছে তাহলে, আর কোনো কিছু আছে বলার আজকে? এনিওয়ান? নো? ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন, সবাই একটু নেক্সট ক্লাসে জয়েন করুন, একটু আর্লি জয়েন করেন, চ্যাপ্টারটা শেষ করতে হবে ওই ক্লাসে। ওকে। Recording stopped.